ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা Yes. যাচ্ছে স্যার। জি স্যার। ওকে, ঠিক আছে। সো যার যেখানে বুঝতে সমস্যা অবশ্যই ইন্টারঅ্যাক্ট করবেন, কারণ সেশনটা ইন্টারঅ্যাক্টিভ। বাট আমি চাই আপনারা সবাই আইডিয়া ক্লিয়ার করে যান, স্পেশালি যারা নতুন আছেন আর কি। সো আজকে আমরা মেইনলি পেইন নিয়ে আলাপ করবো। আগে পেইন অ্যাসেসমেন্ট নিয়ে আলাপ হয়েছিল, পেইনের ডিফারেন্স টাইপস নিয়ে আলাপ হয়েছিল। আজকে মেইনলি পেইন ম্যানেজমেন্ট, স্পেশালি ফার্মাকোলজিক্যাল অ্যান্ড অ্যাজ ওয়েল এজ নন ফার্মাকোলজিক্যাল অপশন, এবং তার সাথে মেইনলি মরফিন এবং আদার অপিওইডস নিয়ে কিছু কথা বলবো। সো প্রথমে চলে আসি যে এই ছবিটা দেখলে কি মনে হয়, তিনটা ছবিতে কি মনে হচ্ছে? কি স্যার, মনে হচ্ছে মানুষগুলো তিনজনে স্যার দেখলে? পেইনে আছে তিনজনেই স্যার, তিনজনই পেইনে তিনজনে আছে স্যার। পেইনে আছে। সো আমরা যখন একটা মানুষ পেইন নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা কি করি? আমরা স্যার প্রথমে স্যার তার হিস্ট্রি নিয়ে, তারপর পেইনটা কেন হয়েছে কজটা অ্যাসেসমেন্ট দেখি, করি, তারপর জি স্যার। পেইন অ্যাসেসমেন্ট করি। তারপর পেইন অ্যাসেসমেন্ট করার পরে আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে উই ট্রিট দ্য পেইন। এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াই এই পেইন ম্যানেজমেন্ট বা পেইন ট্রিটমেন্টের দরকারটা কি, কি কি লাভ তাতে, কি কি কারণে হতে পারে বলেন। স্যার, পেইন হলো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট সাফারিং অফ দ্য পেশেন্ট। পেশেন্টের সাফারিং কমানোর হুম, জন্য পেইনটাকে সবার আগে ট্রিট করাটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে একটা হচ্ছে সাফারিং কমানোর জন্য, আর কোনো কিছু? তো ডেইলি লাইফ যাতে হ্যাম্পার না হয় আর কি, ডেইলি লাইফ ডেইলি লাইফ, ডেইলি ডেইলি অ্যাক্টিভিটি যাতে। অ্যাক্টিভিটিস, এক্স্যাক্টলি। আর কিছু? আর কোনো কিছু? আচ্ছা, আসেন আমরা সামনের দিকে আগাই, সিনারি দিয়ে দেখি বরং। ধরেন একটা পেশেন্ট মারিয়া, যার বয়স 44 বছর, ক্যান্সারের পেশেন্ট। সো তার দুটো বাচ্চাও আছে, ম্যারিড, মানে উনিও ম্যারিড, তার বাচ্চা আছে 11 আর 8 বছর। তার অ্যাডভান্স ইউটেরাইন সার্ভাইকাল ক্যান্সার, এবং তার ক্যান্সার অলরেডি ছড়িয়ে স্পাইন এবং পেলভিসে চলে গেছে। এখন তার ক্যান্সারের ম্যাক্সিমাম ট্রিটমেন্ট উনি পাচ্ছেন, মানে কেমোথেরাপি, রেডিওথেরাপি এগুলো পেয়েছেন। কিন্তু রিসেন্টলি তার যেটা হচ্ছে, লো ব্যাক পেন শুরু হয়েছে, পেলভিক রিজনে, লেফট লেগে, এসব জায়গায় পেইন হচ্ছে। সো এখন এই পেশেন্টকে হোয়াই শুড উই ট্রিট আর পেইন? এই পেশেন্টের কেন আমরা পেইন ট্রিট করবো, কি কি কারণে হতে পারে? স্যার, তার তো একটা ফ্যামিলি আছে। ফ্যামিলির হুম, হয়তোবা বিভিন্ন ধরনের কাজ, বা হলো যে হুম, ফ্যামিলিতে যাতে নর্মাল একটা লাইফ লিড করতে পারে, পেইনের হুম, কারণে যাতে তার লাইফস্টাইলের কোনো হ্যাম্পার না হয় ওইটার জন্য। হুম, রাইট। আর কেউ কিছু যোগ করবেন? স্যার, আমার কাছে যেটা মনে হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্টরা যেটা থিঙ্ক করে যে পেইন কমে গেছে মানে তার ডিজিজটা কমে গেছে। সে মেন্টালি ওকে, স্ট্রং হয় যে আমার ওষুধটা মনে হয় কম আছে, আমি মনে হয় ভালো আছি, এরকম। ওকে, তাহলে মেন্টাল স্ট্রেংথও পাই, ঠিক আছে, গুড পয়েন্ট। আচ্ছা, এখানে টোটাল পেনের ব্যাপার একটা আছে স্যার, যেটা আমরা হ্যাঁ, ওই যে সিসিলিয়া সন্ডার্সের ইয়ে থেকে পড়ছিলাম আর কি। তো হ্যাঁ, এটা হ্যাঁ, ওই হিসেবে টোটাল পেন যেমন সবগুলো কম্পোনেন্ট যদি আমরা টাচ করি, তাহলে হয়তো হুম, তার রিলিফ হবে আর কি। ওকে, ফাইন। সো আমি যদি দেখি এখানে কি কি বলছে ওরা। সো প্রথম কথা হচ্ছে, এটা একটা এথিক্যাল এবং হিউম্যান প্র্যাকটিস, হিউম্যান রাইট, এবং আমার এথিক্সে বলে যে আমার পেশেন্টকে কমফোর্ট দিতে হবে। সো এটা তার সাফারিং কে কমাবে, পেইন রিলেটেড যদি অ্যাংজাইটি থাকে সেটা তার কমাবে, এবং পেইনের কারণে যদি স্লিপ ইন্টারাপশন, অ্যাপেটাইট লস হয়ে থাকে সেগুলো ইমপ্রুভ করবে। একই সাথে তার ফ্যামিলি যে স্ট্রেসে আছে, স্পেশালি তার হাজবেন্ড এবং চিলড্রেন, যেমন তাকে মা বা ওয়াইফকে নিয়ে চিন্তা করছে বারবার, সেই ফ্যামিলি স্ট্রেসটাও কমে আসবে। এটা ছিল একটা ক্যান্সার পেশেন্টের সিনারিও। এরপর দেখি, ধরলাম ড্যানিয়েল, যিনি 74 বছর বয়স্ক একজন লোক, যার রিসেন্টলি একটা ল্যাপারটমি হয়েছে বাওয়াল অবস্ট্রাকশনের জন্য, হয়তো ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন নিয়ে প্রেজেন্ট করেছিল। সো আপনি হয়তো সার্জারি ওয়ার্ডের পরে তাকে, সার্জারি ওয়ার্ডে তাকে দেখতে গেলেন এবং তারও সিভিয়ার পেইন হচ্ছে। এখন এই পেশেন্টের পেইন আমরা কেন ট্রিট করব? স্যার, এই পেশেন্টের পেইনের জন্য, যেহেতু অ্যাবডোমিনাল সার্জারি হয়েছে, ইন্ট্রা অ্যাবডোমিনাল হুম, প্রেশার বাড়তে পারে, হুম, অ্যাংজাইটি কাজ করবে। অ্যাংজাইটি কমানোর জন্য হুম, বা ইন্ট্রা হুম, অ্যাবডোমিনাল প্রেশার যাতে না বাড়ে ওইটার জন্য হুম, আহ, স্যার এখানে আম, তার হচ্ছে যেহেতু অ্যাবডামিনাল পেন হচ্ছে, এই জন্য তার হচ্ছে মানে স্প্লিন্টিং ইফেক্ট হয়, মানে সে ঠিক মতো রেসপিরেশনটা নিবে না। সে যখন রেসপিরেশন ওকে, ঠিক মতো নিবে না, তখন তার ল্যাকটেসিস হয়ে ইনফেকশন বা নিউমোনিয়া এগুলো পোস্ট অপারেটিভ কমপ্লিকেশন হতে পারে। wound healing ও ওকে, কম হবে। এই জন্য পেনটা কমানো দরকার। ফাইন, বেশ কিছু ডিফারেন্ট পয়েন্ট আপনার বলেছেন।
সো এখানেও একই কথা, যেটা এটা এথিক্যাল এবং হিউম্যান প্র্যাকটিস, কমফোর্ট দিবে পেশেন্টকে। পেশেন্টের যদি পেইনের কারণে হার্ট রেট বিপি বেড়ে যায়, সেক্ষেত্রে বয়স্ক পেশেন্ট পোস্ট অপারেটিভ হার্ট অ্যাটাক হওয়ার চান্স থাকবে সেগুলা। পেইনের কারণে পেশেন্ট নড়তে চড়তে না পারলে, যেমন একটা বলেছেন অ্যাসপিরেশনের চান্স থাকবে, এম্বোলিজমের চান্স থাকবে সেগুলা। শ্বাস নেওয়ার কথা বলেছেন, রেসপিরেশন এফেক্ট করবে, তো সেই জিনিসগুলো ইমপ্রুভ করবে। এক্স্যাক্টলি, চেস্ট কমপ্লিকেশন ইনফেকশন ইমপ্রুভ করবে, এবং যেটা ডিভিডি চান্সটা রিডিউস করবে। গেল। পরের পেশেন্ট যদি দেখি, এখন উল্টা পাশে দেখি যদি বাচ্চা পেশেন্ট, এই বাচ্চা পেশেন্টটা ধরলাম একটা ল্যাপারোটমি হয়েছিল, কারণ তার হয়তো বার্স্ট অ্যাপেন্ডিক্স হয়ে গেছে এরকম, যার কারণে তার পেশেন্টটা এখন পরবর্তীতে পেরিটোনাইটিস ডেভেলপ করেছে। সো এই পেশেন্টেরও বাচ্চাটা ডিফিউজ অ্যাবডোমিনাল পেইন হচ্ছে। এই বাচ্চাটা কেন পেইন কমানো দরকার? বয়স্কদের কথা তো আমরা চিন্তা করলাম, বাচ্চাটার কেন? বাচ্চা হলেও তো স্যার তার তো পেইন আছে, পেইন থাকলে তো পেইন কমাতে হবে, নাহলে তো তার সে দেখা যাবে যে যদি পেরিটোনাইটিস থেকে এটা যদি মানে পেরিটোনাইটিস যদি ইমপ্রুভ না করে তাহলে তার নর্মাল লাইফ ইম্প্যাক্ট হবে, কিছু মানে চলাফেরা করতেই পারবে না। ওকে। মানে কান্নাকাটি করবে, তার কান্নাকাটি বাবা করবে, মাকে বুঝতেছি। জ্বালাবে গুড, এগুলো। গুড পয়েন্ট। তাহলে এটাও এথিক্যাল এবং হিউম্যান প্র্যাকটিস, কমফোর্ট দিয়ে বাচ্চাটাকে, বাচ্চাটা যদি ভয় থাকে, স্ট্রেসে থাকে পেইনের কারণে, সেটা কমাবে। বাচ্চাটার উঠে বসতে সাহায্য, শ্বাস ঠিক মতন নেওয়া, ইনফেকশনের চান্স এগুলো কমাবে। এবং একই সাথে যেটা বলেছেন, তার বাচ্চাকে ভালো দেখলে বাচ্চার বাবা মাও শান্তিতে থাকবে। এটা গেল। এই পেইনটা একটু ডিফারেন্ট পেইন, যে একটা পেশেন্ট 50 বছরে যিনি ক্রনিক লেগ পেইন নিয়ে আসছে। সো তার ইন্টারেস্টিংলি, তার 1 বছর আগে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্টে তার পা অ্যাম্পুটেশন করতে ছিল, বিলোনি অ্যাম্পুটেশন। কিন্তু উনি বলতেছেন ওনার পা ফেলে দেওয়া হলো, যেখানে পা নাই সেই জায়গাটায় ওনার প্রচন্ড পেইন হচ্ছে, জ্বালাপোড়া পেইন হচ্ছে। সেই পেইনটা একটু ডিফারেন্ট। কি টাইপের পেইন এটা? ফ্যান্টম লিম্ব পেইন, নার্ভ ফ্যান্টম লিম্ব। এন্ডিংস এর পেন। নিউরোপ্যাথিক মানে নার্ভ এন্ডিংস। নিউরোপ্যাথির মধ্যে স্পেসিফিক্যালি বললে গতদিন দেখিয়েছিলাম নসিপ্লাস্টিক পেইন, তাই না? সেই পেশেন্টের পেইনটা কেন ট্রিট করা দরকার? তার তো পা নাই, পেইন ঠিক করা কি দরকার? অ্যাংজাইটি কমানোর জন্য স্যার। রাইট। আর তারপরে অনেক পেশেন্ট এটাতে ভয় পায় যে হচ্ছে যে পা নাই হুম কিন্তু পায়ে ব্যথা হচ্ছে, অন্যরকম হুম চিন্তা হইতে পারে, মানে পেইনটা কমাইলে তার ওইটা বিলিফটা ইয়ে হবে আর কি। হ্যাঁ, মনে হচ্ছে ভূতে ধরছে নাকি জিনের আসর করছে, এরকম অনেক কিছু মনে হ্যাঁ, হতে পারে। রাইট। জি স্যার। সো সেম সেম কথাগুলো চলে আসবে, যে আপনারা যেটা বলেছেন এগুলো তো আছে। আর সবার আগে কমন কথা, এথিক্যাল এবং হিউম্যান প্র্যাকটিস কমফোর্ট দিবে, স্লিপ ইমপ্রুভ করবে, ওয়েল বিং ইমপ্রুভ করবে, এবং যেহেতু ওয়ার্কিং ম্যান, সো তাকে কাজকর্ম, তার কর্মক্ষেত্রে ফিরে আসতে সাহায্য করবে। এবং যেটা বলেছেন রাইট, যে অন্ধবিশ্বাস বা কিছু ভুল ধারণা থাকলে সেগুলো তার ইমপ্রুভ করবে। সো আমরা যে এই কেসগুলো দেখলাম, এই পেশেন্টগুলো দেখলাম, তো দেখি যদি আমরা মোটামুটি যদি ভাগ করি, একবার বলা যায় সো ইট ইজ গুড ফর দ্য পেশেন্ট। কারণ হচ্ছে পেশেন্টের কমফোর্ট দিচ্ছে, সাফারিং কমাচ্ছে, এবং তার কর্মক্ষেত্রে এক ডেইলি অ্যাক্টিভিটিস এবং প্রফেশনাল অ্যাক্টিভিটিসে রিটার্ন করতে হেল্প করছে। ফ্যামিলির জন্য হেল্পফুল, কারণ সেটা হচ্ছে ফ্যামিলির উপর স্ট্রেস বার্ডেন এগুলো কমায়, অ্যাজ ওয়েল এজ গুড ফর দ্য সোসাইটি। কারণ এই একটা কর্মক্ষম লোক যদি কর্মক্ষেত্রে না ফিরে, তাহলে কিন্তু আমাদের কি হচ্ছে, রিসোর্স পাওয়ার যেটা ম্যান পাওয়ার, সেটা লস হচ্ছে। আর যদি হসপিটালে ভর্তি থাকে এই জন্য, তাহলে আমার হসপিটাল রিসোর্সের ইয়ে হচ্ছে, হেলথ সিস্টেমের উপর বার্ডেন তৈরি করছে। সো এটা সোসাইটির জন্য একটা উপকার। এবং একই সাথে যেটা কথা, হিউম্যান রাইটস বা এথিক্যাল প্র্যাকটিস যেটা বলেছিলাম, সেই জিনিসটা। তাইলে যদি সামারাইজ করি, তাহলে একটা হচ্ছে আমাদের আহ আমরা পেনকে ট্রিট করি মেইনলি কারণ এটা হচ্ছে গুড ফর দ্য পেশেন্ট, গুড ফর দ্য ফ্যামিলি, অ্যাজ ওয়েল এজ গুড ফর দ্য সোসাইটি। সো এই যে আমাদের পেইন ট্রিটমেন্টের ম্যানেজমেন্টটা করা দরকার। এখন চলে আসি যে আমাদের পেইন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। সো প্রথমে বলতে গেলে বলতে হয় ডাব্লিউএইচও 5টা প্রিন্সিপালের কথা। এক, বাই দ্য মাউথ, মানে হচ্ছে যখন একটা পেশেন্টকে আমরা ওষুধ দিব, অবশ্যই মুখে খাবার ওষুধ দিব, সেটা ট্যাবলেট বা সিরাপ হইতে পারে। 2 নম্বর বলা হচ্ছে বাই দ্য ক্লক, ঘড়ি ধরে তাকে ওষুধ দিতে হবে। এই ওষুধটা কেমন, মানে ঘড়ি ধরে মানে কি, যেমন স্পেশালি যেমন মরফিন জাতীয় ওষুধ যদি আমরা দিই 4 ঘন্টা পর পর, তাহলে একেবারে ঘড়ির কাঁটা ধরে দিতে হবে, যেমন সকাল 7টা, সকাল 11টা, দুপুর 3টা, সন্ধ্যা 7টা, এভাবে। ইভেন পেশেন্ট যদি ঘুমায়ও থাকে, তাহলে তাকে কিন্তু ঘুম থেকে তুলে হলে ওষুধটা খাওয়াতে হবে। তারপরে বলা হচ্ছে বাই দ্য ল্যাডার। এই ল্যাডারটা আমরা পরে দেখবো, এটাকে বলা হচ্ছে ডাব্লিউএইচও অ্যানালজেসিক ল্যাডার। সো এই ল্যাডারে যেভাবে বলা হচ্ছে সেই প্রোটোকল বা প্রিন্সিপাল ফলো করে আমাদেরকে কিন্তু অ্যানালজেসিস অ্যাপ্লাই করতে হবে। এরপরে নেক্সট হচ্ছে ফর দ্য ইন্ডিভিজুয়াল। দ্যাট মিনস যে
প্রতিটা পার্সনের, প্রতিটা পেশেন্টের কিন্তু পেইন পারসেপশন, তারপর রেসপন্স টু ড্রাগস, আন্ডারলাইং প্যাথোলজি গুলো কিন্তু ডিফারেন্ট। সো এক একজনের পেইন ম্যানেজমেন্ট কিন্তু এক এক রকম হবে। আর লাস্টে যেহেতু পয়েন্টটা বলা হচ্ছে অ্যাটেনশন টু ডিটেল, এটা দিয়ে দুই ভাবে বলা যায়। একটা হচ্ছে যখন আপনি মানুষকে পেইন প্রেসক্রিপশন করবেন, তার প্রেসক্রিপশনে যাতে ডিটেল থাকে, যে সে মরফিনটা কিভাবে খাবে, কোথায় মরফিনটা রাখবে, কি হলে এক্সট্রা ডোজ খাবে, সাইড এফেক্ট কি হতে পারে, সেই সম্বন্ধে ডিটেল বলবেন। এক, দুই নাম্বার, ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি অলওয়েজ তার কিন্তু আপনি ভিতরে খুঁজবেন, ভিতরে মানে ইন ডিটেলে সার্চ করবেন যে পেশেন্টের ইমপ্রুভ করছে কিনা, কোনো কিছু আপনার মিস যাচ্ছে কিনা, যে আর কিছু হলে পেশেন্টের পেইন ম্যানেজমেন্টটা ভালো হতে পারে, সেই জিনিসগুলো। লাস্টলি যেটা বলা হচ্ছে, স্পেশালি ক্যান্সার পেইনের ক্ষেত্রে যে মাল্টিপল মেকানিজম থাকতে পারে। সো যেহেতু মাল্টিপল মেকানিজম, মাল্টিপল প্যাথোলজি থাকে, সো আমাদের কিন্তু পেইন ম্যানেজমেন্টের জন্য মাল্টিপল অ্যাপ্রোচ বা মডালিটিস অ্যাপ্লাই করতে হয়। সেই জন্য কম্বিনেশন অফ থেরাপি কিন্তু আমাদের লাগতে পারে। ওকে, সো প্রথমে আমরা একটা পেশেন্ট যখন পেইন নিয়ে আসে, স্পেশালি ক্যান্সারের পেশেন্ট যদি হয়, তারা দীর্ঘদিনে পেইনের ভুগে, তাদের মধ্যে একটা নেগেটিভ ধারণা তৈরি হয় যে আমার এই পেইন কখনো বুঝি আর ভালো হবে না, এভাবে ধুকে ধুকে মরতে হবে, এই ধরনের নেগেটিভ কিছু সাইকোলজিক্যাল ইমপ্রেশন তৈরি হয়ে যায়। সো আমাদের প্রথম কাজটা হচ্ছে তাদের এক্সপ্লেন করে বোঝানো যে তাদের আহ, এই নেগেটিভ সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কি করলে কমতে, মানে এটা দূর করা। সো তাকে যে আমরা ওষুধ দেবো, ওষুধ দিলে তার পেইনটা যে কমে আসতে পারে, সে যে আবার কিছুটা হাঁটা চলা, উঠা বসা করতে পারে, সেই সম্বন্ধে আমাদেরকে অ্যাসিওর করতে হবে। তারপরে বলা হচ্ছে মডিফিকেশন অফ দ্য প্যাথোলজিক্যাল প্রসেস। যেমন ক্যান্সার যদি হয়, এটা মেইন তিনটা ওষুধ, যেটা সার্জারি, কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি, আর কিছু কিছু ক্ষেত্রে হরমোন থেরাপি। সো এগুলোর মাধ্যমে আমরা ডাইরেক্ট যে ক্যান্সারের আন্ডারলাইং প্যাথোলজি আছে সেখানে হিট করে পেইনটা রিডিউস করার চেষ্টা করব। এরপরে আমাদের হচ্ছে কিছু ড্রাগ আমরা অ্যাপ্লাই করি, যেগুলো আমাকে বলি অ্যানালজেসিক, ব্যথা কমানোর জন্য, সেটা নিয়ে ডিটেলসে পরে আসছি। এবং আছে বেশ কিছু নন ফার্মাকোলজিক্যাল বা নন ড্রাগ মেথড, তার মধ্যে ফিজিক্যাল আছে, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল। সো এর মধ্যে কয়েকটা আমি একটু ডিটেইলে বলবো। আর যেগুলো সাইকোলজিক্যাল, সোশ্যাল বা স্পিরিচুয়াল বলা হচ্ছে, এগুলো হচ্ছে একজন ডাক্তার বা নার্স হিসেবে আমরা বেসিক যে সাপোর্ট গুলো একটা রোগীকে দিয়ে থাকি তার এই ধরনের সাফারিং এর ক্ষেত্রে, সেগুলো। এরপরে আবার যদি সাইকোলজিক্যাল সাফারিং পেশেন্টের যদি বেশি হয়, লাইক সিভিয়ার ডিপ্রেশনে আছে, সুসাইডাল থট আছে, এরকম কিছু কিছু ক্ষেত্রে আমাদের স্পেশালিস্ট যেমন সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের হেল্প নেওয়া লাগে। এবং তারা সেসব ক্ষেত্রে বিভিন্ন ধরনের থেরাপি, লাইক রিল্যাক্সেশন থেরাপি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, এই জিনিসগুলো ইউজ করে থাকে। এগুলোর পরেও কিছু স্পেশালাইজড ইন্টারভেনশন আছে, যেমন যারা পেইন ইন্টারভেনশনিস্ট তারা ইউজ করে থাকে, যে লিডনোকাইন, বুপ্রিফেকেন, এই ধরনের লোকাল অ্যানেস্থেটিক এজেন্ট গুলো ইউজ করা যায়। কিছু সাবস্টেন্স, ফেনল, অ্যালকোহল, এগুলো ইউজ করে নিউরোলাইসিস করা যায়। ক্রায়োথেরাপি ইউজ করা যেতে পারে। বিভিন্ন নার্ভ ব্লক, যেমন সিলিয়াক প্লেক্সাস ব্লক, লাম্বোসাইক্রাল প্লেক্সাস ব্লক, এই জিনিসগুলো করা যেতে পারে। সবার লাস্টে যেটা বলা হচ্ছে যে আমাদের যে ডেইলি অ্যাক্টিভিটিস আছে, আমাদের ওয়ে অফ লাইফ যেটা আছে, সেটাকে মডিফাই করার জন্য। যেমন যদি ফ্র্যাকচার থাকে তাহলে সেটাকে ইমোবিলাইজ করা, সার্ভাইকাল স্পাইনে যদি ইনস্ট্যাবিলিটি থাকে তাহলে হাঁটা, জার্নি বা হাঁটা চলার সময় লাগলে প্রয়োজনে সার্ভাইকাল কলার ইউজ করা, সাথে আমরা ওয়াকিং এইড, হুইল চেয়ার, এগুলো আমরা প্রোভাইড করে তার মুভমেন্টটাকে ইজি করতে পারি। So, এইগুলো হচ্ছিল যে বেসিক যে আমাদের প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, সেই জিনিসগুলো। এরপর আমরা নন ফার্মাকোলজিক্যাল কিছু অ্যাপ্রোচ নিয়ে একটু কথা বলবো। এতটুকু কি সবার কাছে ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। জি স্যার। ঠিক Yes, আছে। নন ফার্মাকোলজিক্যালের মধ্যে যেমন ফার্স্ট একটাকে বলা হচ্ছে রাইস, যেটা ফার্স্ট এড ট্রিটমেন্ট বলা হচ্ছে। রাইসে আর ফর রেস্টিং, আই ফর আইস, সি ফর কম্প্রেশন, ই ফর এলিভেটিং। যেমন একটা পেশেন্ট যদি আমাদের কাছে অ্যাকিউট পেইন দিয়ে আসে, যে হঠাৎ ধরেন কোথাও পড়ে গিয়ে ব্যথা পেয়েছে ধরলাম, বা সাডেনলি কোথাও ইনফ্লামেশন হয়েছে, অ্যাকিউট পেইন, সেই জায়গাটা আমরা কি করব? প্রথম কথা হচ্ছে সেই জায়গাটাকে অ্যাডুকুয়েট রেস্ট দিতে হবে। অ্যাকুট পেনের ক্ষেত্রে আমরা প্রথমে আইস অথবা কোল্ড অ্যাপ্লাই করব। কারণ লাভটা কি, সেক্ষেত্রে আমাদের সেই জায়গাটাকে ভেসোকনস্ট্রিকশন করে, যে আপনার যে সাবস্টেন্স গুলো, কেমো সাবস্টেন্স যেগুলো আছে, সেগুলো রিলিজ করাটাকে কমায় এবং ওই জায়গায় ইডিমাটা কমাবে। আমরা কম্প্রেশন দিতে পারি সাথে, প্যাঁচায়। আর সাথে হচ্ছে এলিভেট করে রাখাটা, যেমন সাপোজ যে পায়ে যদি নি জয়েন্টে পেইন হলো, তাহলে পাটাকে আমরা একটু এলিভেট করে রাখা, হাতটাকে এলিভেট করে রাখা, এই জিনিসগুলো আমরা করতে পারি। সেটা হলো রাইস। তারপর আসি আকুপাংচার। নাম তো শুনেছেনই, যে এটা একটা হচ্ছে ট্রেডিশনাল চাইনিজ একটা মেডিসিন, আকুপাংচার। সো এখানে নিডলের মাধ্যমে, নিডল ইনসার্শন করে অথবা হিট অথবা প্রেশারের মাধ্যমে, ছবিতে দেখতে পাচ্ছেন যে শরীরের কিছু স্পেসিফিক পয়েন্ট আছে, এসব বিভিন্ন পয়েন্টে এই জিনিসগুলো অ্যাপ্লাই করে তার পেইন কমাইতে হেল্প করা হয়।
এবং এটাও চাইলে ক্রনিক পেইন ছাড়া অ্যাকুট পেইনে ইউজ করা যেতে পারে। টেন্স, যার পুরো নামটা হচ্ছে ট্রান্সকিউটেনিয়াস ইলেকট্রিক্যাল নার্ভ স্টিমুলেশন। ছবিতে দেখতে পাচ্ছেন যে এটা আসলে বিপি কাফের মতন একটা জিনিস, যার সাথে এরকম কতগুলো লিড লাগানো থাকে। এই লিড গুলা শরীরের যেখানে পেইন হচ্ছে সেই জায়গায় টাচ করে দিলে অনেকটা এখানে ভাইব্রেশনের মতন হয়, কারণ এটা দিয়ে কিছু মাইল্ড ইলেকট্রিক্যাল ইম্পালস পাস করে। স্পেশালি নিউরোপ্যাথিক পেইনের ক্ষেত্রে টেন্স ইউজ করা যেতে পারে, যেটা আমাদের যে সেন্সরি সিগন্যাল পাথওয়ে আছে সেটাকে মডুলেট করার মাধ্যমে আমাদের পেইন কমাতে সাহায্য করে। এরপরে যেটা আমরা জানি ম্যাসাজ, ম্যাসাজ করলে তাহলে সেক্ষেত্রে কিন্তু পেইন কমতে সেটা হেল্প করতে পারে। সো ম্যাসাজটা কি, যে একটা ম্যানুয়াল থেরাপি বলা হচ্ছে, যেটা যেটা ক্ষেত্রে আমাদের হাতের মাধ্যমে প্রেসার দেওয়া, হোল্ড করা, হাত সিস্টেম্যাটিক্যালি মুভ করা, এই জিনিসগুলোর মাধ্যমে বিভিন্ন জায়গায় আমরা ম্যাসাজ দিতে পারি। মাসেল হতে পারে, টেন্ডন, লিগামেন্টস, এসব জায়গায় ম্যাসাজ দেওয়া যেতে পারে। তারপর হট অ্যান্ড কোল্ড প্যাকস, যে এই যে বিভিন্ন ধরনের যে আইস প্যাক গুলো এখন পাওয়া যায়, ভিতরে জেলি লাইক সাবস্টেন্স দেওয়া থাকে, যেগুলোতে হট এবং কোল্ড দুই ধরনের দেওয়া যায়, সেই জিনিসটা। সো মেইনলি যেটা বলেছি, যখন একটা পেশেন্ট অ্যাকুট পেইন নিয়ে আসবে তখন সেক্ষেত্রে কিন্তু আমরা আইস অ্যাপ্লাই করবো, কারণ সেটা তখন সেই মুহূর্তে ইনফ্লামেশন এবং সোয়েলিংটাকে রিডিউস করতে পারে। পরবর্তীতে যদি পেইনটা যদি ক্রনিক হয়ে যায় বা লং টার্ম হয়, স্পেশালি মাসেল পেইন, স্টিফনেস, এগুলোর ক্ষেত্রে আমরা হট কম্প্রেশন দিতে পারি। আর দেওয়ার সময় সাবধান রাখতে হবে যাতে আমাদের কোনো মানে স্পেশালি হটের ক্ষেত্রে যে বার্ন যাতে না হয়ে যায়, কোনো মানে অনুভূতি যাতে ইয়া না হয়, যে কষ্টকর অনুভূতি বা এরকম কিছু যাতে না হয়, সেটা খেয়াল রাখতে হবে। ওকে, তারপর যেটা জানি ফিজিওথেরাপি, যে ফিজিওথেরাপি আমাদেরকে কিন্তু পেইনের ক্ষেত্রে কমাতে সাহায্য করে। এই বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, ঠিক অ্যাকিউট পেইন যেটা, প্রথমে যখন পেইন সিভিয়ার থাকে সেই অবস্থায় কিন্তু সাথে সাথে ফিজিওথেরাপি দেওয়া উচিত না, পেইনটা কিছুটা কমার পরে তারপরে দিতে হবে। সো ফিজিওথেরাপিতে আমরা মেইনলি টার্গেটেড এডুকেশন দেওয়া হয়, যে একটা জয়েন্ট স্পেসিফিক বা আহ, কোনো লিম্ব স্পেসিফিক এডুকেশন দেওয়া হয়। সো এটা হচ্ছে যে কিভাবে একটা মানুষ মুভমেন্ট গুলো করবে, করলে তার মোবিলিটিটা বাড়বে। সো আর জিনিসটা হচ্ছে ম্যানুয়ালি করা হয়, একটা হতে পারে অ্যাক্টিভ ফিজিওথেরাপি, একটা অ্যাক্টিভ এক্সারসাইজ, একটা হচ্ছে প্যাসিভ এক্সারসাইজ। প্যাসিভ যেটা, যে একজন ফিজিওথেরাপিস্ট হয়তো নিজের হাতে ধরে হয়তো হাঁটু ভাঁজ করা, হাঁটু সোজা করা, এটা করালেন। আর অ্যাক্টিভ হচ্ছে কারো হেল্প ছাড়া যখন রুগী নিজে নিজে করলো, সেই জিনিসটা। তারপরে আসি যেগুলা সাইকোলজিক্যালের মধ্যে বলেছিলাম, যে আমরা একটা মানুষকে যখন বেসিক সাইকোলজিক্যাল সাপোর্ট দিই তখন কি করি, যে ফার্স্টে মানুষটাকে আমরা রিঅ্যাসিওর করি যে আমরা তার পাশে আছি, তার সময় যে সেটা বিপদ আপদ হোক বা সাফারিং হোক, সেগুলাতে তার ব্যথা কমানোর জন্য আমরা পাশে আছি, সেই জিনিসটা। আমরা পেশেন্টকে হেলথ এডুকেশন দিই, যে কিভাবে তার চলাফেরা করা উচিত, খাওয়া উচিত, পোস্টার কি হচ্ছে সেগুলো বলি আমরা। এবং এই ক্ষেত্রে কিভাবে রেসপন্ড করতে হবে, যেমন কোনো একটা যদি আহ সাফারিং বাড়ে, যেমন ব্রেথলেসনেস বেড়ে গেল, তখন কিভাবে তুমি নিজের ব্রেথলেসনেসটা কমানোর জন্য নিজেই অ্যাক্টিভলি রোল প্লে করবেন, নিজেকে কিভাবে শান্ত করবেন, যেমন নিজেকে কিভাবে রিল্যাক্স করতে পারেন, মেডিটেশন করতে পারেন, সেইগুলো সোজা কথা। স্ট্রেস অ্যাংজাইটি কমানোর জন্য কি কিভাবে কাজ করতে পারেন, সেগুলো আমরা তাদেরকে এডুকেট করতে পারি। এছাড়া আলাদা করে এডুকেশনের কথা বলা হচ্ছে, যে পেইন নিয়ে স্পেশালি পেইন এডুকেশন বলতে, যে পেইনটা কেন হচ্ছে, কোথায় হচ্ছে, কি কারণে হচ্ছে, কি কি করলে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সেই জিনিসগুলো সম্বন্ধে রোগীকে আলাদা করে পেইন এডুকেশন দেওয়া। এবং এর ফলে যেটা হবে, যে পেশেন্টের যদি অ্যাসোসিয়েটেড ফিয়ার, অ্যাংজাইটি বা মিসকনসেপশন থাকে, তাহলে সেই জিনিসগুলো দূর হয়ে যাবে। এরপরে চলে আসি রিঅ্যাসুরেন্স, যেটা আগেই বলেছি, যে ডিফারেন্ট ট্রিটমেন্ট অপশন আমাদের হাতে আছে। সো এই ক্ষেত্রে আমরা আউটডোরে দেই, ইনডোরে কেয়ার দেই বা হোম কেয়ার দেই। সো ক্ষেত্রে আমরা যতবারই যাব, আসলে রিঅ্যাসুরেন্সটা খুব ইম্পর্টেন্ট, কারণ এক এক সময় রোগীর মধ্যে পেইনের ফ্লাকচুয়েশন হতে পারে, পেইন রিলেটেড বিভিন্ন কোশ্চেন কোয়ারিজ মাথায় আসতে পারে। সো তাকে সবগুলোতে সবসময় রিঅ্যাসুর করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো লাস্টের লাইনটা দিয়ে বলা হচ্ছে, যে ইউ ম্যানেজড এ শর্ট ওয়াক ইয়েস্টারডে, লেটস ট্রাই অ্যাগেন টুডে। যেমন একটা পেশেন্টকে যদি আমি হাঁটানোর চেষ্টা করছি, সো তাকে এনকারেজ করা বা রিএসিওর করা, যে হ্যাঁ, আপনি তো আগে হাঁটতে পারতেন না, কালকে আপনি অল্প কিছু তো হেঁটেছেন, আজকে আসেন আবার চেষ্টা করি। মানে আস্তে আস্তে, মানে স্টেপ বাই স্টেপ তাকে কিন্তু তার মোবিলিটি থেকে ইমপ্রুভ করার চেষ্টা এখানে করা হচ্ছে, এটা। দেন যেটা টিচিং ওয়েজ টু রেসপন্ড, ওই যে যেটা বলছিলাম, যে নিজের অ্যাক্টিভ রোল করা, প্লে করার ব্যাপারটা, যে নিজে কিভাবে আহ, তার ওয়ে অফ অ্যাডাপ্টেশনটাকে কিভাবে সেলফ রেগুলেশনটাকে ইমপ্রুভ করা যায়, সেই জিনিসটা। যেমন আমরা জানি ব্রিদিং এক্সারসাইজ একটা আছে, ছবিতে যেমন দেখানো হচ্ছে, মেডিটেশন দেখানো হচ্ছে, তাইচি হচ্ছে এরকম সেম অনেকটা চাইনিজ একটা প্র্যাকটিস, মেডিটেশন জাতীয়। সেই জিনিসগুলো কিন্তু পেশেন্টের পেইন কমাতে হেল্প করতে পারে।
প্রবলেম সলভিং। সো আমরা যখন একটা পেশেন্টের পেইন নিয়ে, স্পেশালি পেইনের কথাই বলছি এখানে, পেইন নিয়ে যখন আমরা ডিল করব যে কি কি কারণে তার পেইনটা প্রবলেম হিসেবে নতুন করে বাড়ছে, সেই জিনিসটার প্রবলেমগুলো আইডেন্টিফাই করা। যেমন কন্ট্রিবিউটিং ফ্যাক্টরটা কি, যে কি কারণে তাদের স্ট্রেসটা বাড়ছে। এই যে এখন যে তার পেইনটা বাড়লো, এখন তাকে কিভাবে ডিল করা যায়, কি কি অপশন আমাদের সাথে আছে, এবং সেই অপশনগুলোর বার্ডেন এবং বেনিফিট কতটুকু হবে, সাথে কস্ট ইফেক্টিভনেস কিনা কতটুকু কি আছে সেটাও চিন্তা করতে হবে। আবার আহ এই অনেকগুলো পদ্ধতির মধ্যে এই রোগীর জন্য কোনটা বেস্ট হবে, তার জন্য কি মরফিন ভালো হবে না ফেন্টানিল ভালো হবে, তার ক্ষেত্রে কি ফার্মাকোলজিক্যাল ভালো হবে নাকি নন ফার্মাকোলজি, সেই জিনিসটা। এবং একটা জিনিস অ্যাপ্লাই করার পরে তো আমাদের কিন্তু এটাও দেখতে হবে যে আসলে সেটা কেমন হলো, মানে আদৌ আমি যে অ্যাপ্রোচটা নিলাম সেটা কাজ করলো কিনা, এই জিনিসগুলো আমাদের চিন্তা করতে হবে। তো এগুলো ছিল ভেরিয়াস নন ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ। এরপর আমরা চলে আসি যে ফার্মাকোলজিক্যাল অ্যাপ্রোচ, দ্যাট মিনস ওষুধ দিয়ে আমরা কিভাবে পেইন কমাতে পারি। সো আমরা ব্যথা কমানোর জন্য যে ওষুধগুলো ইউজ করে থাকি সেগুলোকে বলা হচ্ছে অ্যানালজেসিক। এখন এই অ্যানালজেসিক গুলোকে তিনটা ভাগে ভাগ করা যায়: নন ওপিয়েড, ওপিয়েড এবং অ্যাডজুভেন্ট। সো নন ওপিয়েডের মধ্যে দুই ধরনের ড্রাগ, মেইনলি প্যারাসিটামল এবং এনএসআইডি। প্যারাসিটামল আমরা সবাই জানি এটা মেইনলি অ্যান্টিপাইরেটিক বা জ্বর কমানোর কাজে ইউজ করা হয়, কিন্তু এটা কিন্তু যদি যখন আহ বেশি ডোজে ইউজ করা হয় তখন কিন্তু তার অ্যানালজেসিক প্রপার্টিজ আছে, ব্যথা কমাতে সাহায্য করে। সো প্যারাসিটামলের হাইয়েস্ট ডোজ কত অ্যাডাল্টের ক্ষেত্রে? 4 গ্রাম। 4 গ্রাম পার ডে। একজন অ্যাডাল্টের ক্ষেত্রে একটা পেশেন্টকে, একটা মানুষকে হাইয়েস্ট 4 গ্রাম পর্যন্ত দেওয়া যায়। ঠিক আছে। সো এটা কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এনএসএইড হচ্ছে বাজারে অনেক ধরনের এনএসএইডি আছে, তার মধ্যে আমরা প্যালিয়েটিভ কেয়ারে সবচেয়ে বেশি কমনে যেটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আইবুপ্রোফেন। কিন্তু এছাড়াও যে কিটোরোলাক, ন্যাপ্রোক্সেন আছে, ডাইক্লোফেনাক, এই ধরনের ড্রাগগুলো চাইলে ইউজ করা সম্ভব। আবার এনএসআইডি যখন আমরা ইউজ করবো, জানি আমরা আমরা জানি এনএসআইডি করলে জিআই ইরিটেশন বা গ্যাস্ট্রাইটিস এগুলো হতে পারে। সো আমাদের কিন্তু অবশ্যই সেক্ষেত্রে অ্যাডুকেট প্রোটেকশন অথবা প্রোটন পাম্প ইনহিবিটর ইউজ করতে হয়। ওপিয়েডের ক্ষেত্রে পটেন্সি অনুযায়ী দুই ভাগে ভাগ করা হয়েছে: উইক ওপিয়েড এবং স্ট্রং ওপিয়েড। উইক ওপিয়েডের মধ্যে কি কি আছে? ট্রামাডল, ডেক্সট্রোপ্রোভোক্সিফেন, কোডিন, ডাইহাইড্রোকোডিন। এর মধ্যে আমাদের বাজারে শুধুমাত্র ট্রামাডলই পাওয়া যায়। সো ট্রামাডোলে 50 মিলিগ্রাম ক্যাপসুল আছে, 100 মিলিগ্রাম সাস্টেইন রিলিজ ট্যাবলেট আছে, ইনজেকশন ট্রামাডোল আছে, ট্রামাডোল সাপোজিটরি আছে, সিরাপও আছে। সো সবগুলো ফর্মই আমাদের মধ্যে অ্যাভেলেবেল। এদের থেকে পটেন্ট যারা, মানে স্ট্রং ওপিয়েড যারা, তার মধ্যে আছে মরফিন, ফেন্টানিল, বুপ্রেনরফিন, মেথাডন। মেথাডন বাংলাদেশের বাজারে নাই, বাট মেথাডন একটা হাইলি পটেন্ট ড্রাগ, ইভেন মরফিনের তুলনায় অনেক পটেন্ট। সো বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু মেথাডন ইউজ হয়। বাট মেথডনের প্রবলেম হচ্ছে এর টক্সিসিটি প্রোফাইল হাই এবং এটার ডিউরেশন অফ অ্যাকশন অনেক বেশি। সো একটা কথা বলা হয়ে থাকে যে মেথাডন থাকলেও, মানে যারা আসলে মেথাডন ইউজ করে এক্সপার্ট, যাদের স্কিল আছে, শুধুমাত্র যাতে তারা মেথাডন ইউজ করে। বুপ্রেনরফিন বাংলাদেশের বাজারে নাই, ফেন্টানিল বাংলাদেশের বাজারে আছে। ফেন্টানিল মেইনলি কি কাজে ইউজ হয় বাংলাদেশে? অ্যানেস্থেশিয়া ড্রাগ হিসেবে আছে, এক্স্যাক্টলি পেন কিলার। অ্যানাস্থেশিয়া কাজ হিসেবে আমরা ইউজ করে থাকি ফেন্টানিল। সো বাজারে ইনজেকশন ফেন্টানিল আছে, ফেন্টানিল প্যাচ আছে। প্যাচ যেটা, সেটা হচ্ছে আপনার মেইনলি অনেকটা স্টিকার জাতীয় জিনিস, যেটা শরীরের মধ্যে যদি আমরা লাগাই দিই আঠার মতন লেগে থাকে, এবং এটা 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত স্লোলি ড্রাগ রিলিজ করতে থাকে। এখন প্রবলেম হচ্ছে ফেন্টানিল যে প্যাচের কথা বলেছিলাম, এটা প্যালিয়েটিভ কেয়ার ইউজ হয়, কিন্তু এটার প্রবলেম হচ্ছে সহজে পাওয়া যায় না, বেশ দামি, সবাই অ্যাফোর্ড করতে পারে না। এবং যখন আমাদের পেইন স্টেবল পেইন না, মানে ধরেন একটা পেশেন্ট আমাদের কাছে অ্যাকুট পেইন নিয়ে আসছে, তো আমাকে তো আগে ডোজ অ্যাডজাস্ট করতে হবে, মানে রেগুলার অ্যানালজেসিক টাইট্রেট করে করে অ্যাডজাস্ট করতে হবে। অথবা যে পেশেন্টের পেইন ফ্লাকচুয়েটিং পেইন আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের প্যাচ ইউজ করতে পারবো না, সেটা ফেন্টানিল প্যাচ হোক আর মরফিন প্যাচই হোক। সো প্যাচ শুধুমাত্র স্টেবল পেইনের ক্ষেত্রে ইউজ করা যাবে। আবার যদি ইনজেকশন ফেন্টানিলের কথা ধরি, এটা আমরা কেন ইউজ করি না? সো ইনজেকশন ফেন্টানিলের ব্যথার অ্যাকশন অ্যানালজেসিক প্রপার্টিস থেকে 1 থেকে 2 ঘন্টা মাত্র। তাহলে ইনজেকশন দিলে কি দেখা যাবে যে একটা রোগীকে প্রতি আওয়ারলি বসে বসে ইনজেকশন ফেন্টানিল দেওয়া লাগছে। তো তাহলে তো একজন নার্স সারাক্ষণ রোগীর পাশে বসে থাকা লাগবে, যেটা আসলে পসিবল না। বাট আমরা ইনজেকশন ফেন্টানিল ইউজ করতে পারি যদি আমরা সিরিঞ্জ পাম্প বা সিরিঞ্জ ড্রাইভারের মাধ্যমে ইউজ করি। Okay? এটা গেল এক।
ফেন্টানিলের সুবিধাটা কি, যে এটা রেনাল ফ্রেন্ডলি, যে মরফিনের তুলনায় এগুলার আহ, মানে ক্রিয়েটিন বেশি থাকলে ইউজ করা যায়। লাস্টলি যেটা হচ্ছে মরফিন, যেটা নিয়ে ডিটেলস আমরা আলাপ করবো, সেটা পরে বলছি। এরপরে দেখেন আরেকটা গ্রুপ আছে যার নাম বলা হচ্ছে অ্যাডজুভেন অ্যানালজেসিক। এর মধ্যে খালি নামগুলো দেখেন যে অ্যাডজুভেন হিসেবে কি কি ড্রাগ ইউজ করা যায়, পরে ডিটেলস বলব। যেমন অ্যান্টি ডিপ্রেসেন্ট ইউজ করা যায়, অ্যান্টি কনভালসেন্ট, স্টেরয়েড, বিভিন্ন মাসল রিল্যাক্সেন্ট, অ্যান্টি ইমেটিক, অ্যান্টি স্পাসমোটিক, এনএমডিএ রিসেপ্টর ব্লকার, বিসফসফোনেট, এই ধরনের ড্রাগগুলো আমরা অ্যাডজুভেন্ট হিসেবে ইউজ করতে পারি। এবার চলে আসি যে ল্যাডারের কথা বলেছিলাম, ডাব্লিউএইচও 3 স্টেপ অ্যানালজেসিক ল্যাডার। সো এই ল্যাডারে 3টা স্টেপ। সো যখন একটা পেশেন্ট আমাদের কাছে ধরেন আসলো, আমরা পেইন অ্যাসেস করলাম, পেইন বললো, রুগীটা বললো 3 আউট অফ 10, তাহলে এটা কোন ধরনের পেইন? কোন ধরনের পেইন এটা? মাইল্ড। মাইল্ড। মাইল্ড পেইন। সো একটা পেশেন্ট যখন মাইল্ড পেইন নিয়ে আসবে, আমরা স্টেপ 1 দিয়ে শুরু করবো। দেখতে পাচ্ছেন যে স্টেপ 1-এ মাইল্ড পেইনের ক্ষেত্রে আমরা নন ওপিয়েট প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট থেরাপি ইউজ করবো। সো নন ওপিয়েট মানে কোন কোন ড্রাগ গুলা? প্যারাসিটামল, এনএসএড। এক্স্যাক্টলি। সো আমরা প্যারাসিটামল প্লাস মাইনাস এনএসআইডি প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট, মানে যে কোনো একটা বা দুইটা বা তিনটাই আমরা ইউজ করতে পারি মাইল্ড পেইনের ক্ষেত্রে। যদি পেশেন্ট আমাদের কাছে পেইন নিয়ে আসে 5 আউট অফ 10, তাহলে সেটা কোন ধরনের পেইন? মডারেট। মডারেট মডারেট। পেইন। সো যদি মডারেট পেইন হয় তখন কিন্তু আমরা একেবারে স্টেপ 2 দিয়ে শুরু করব। স্টেপ 2 মানে কি? যেটা হচ্ছে যেখানে আমরা উইকোপেড ইউজ করবো। উইকোপেডের মধ্যে বাংলাদেশে কোনটা আছে? ট্রামাডল। ট্রামাডল আছে। ট্রামাডল। এবং এখানে ট্রামাডলের সাথে আমাদের স্টেপ 1-এ যেগুলো ছিল সেগুলো অ্যাড করা যাবে। তার মানে ট্রামাডল প্লাস মাইনাস প্যারাসিটামল প্লাস মাইনাস এনএসআইডি প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট থেরাপি। একটা পেশেন্ট যদি 10 আউট অফ 10 পেইন নিয়ে আসে, তাহলে সেটা কোন ধরনের পেইন? সিভিয়ার পেইন। সিভিয়ার সিভিয়ার। পেইন। সো সিভিয়ার পেইন নিয়ে আসলে আমরা ডাইরেক্টলি স্টেপ 3 শুরু করব। মানে সিঁড়ি কিন্তু 1 2 দিয়ে করে মানে বেয়ে ওঠার কিছু নাই, ডাইরেক্টলি স্টেপ 3। তার মানে এখানে আমাদেরকে স্ট্রং ওপিড অ্যাপ্লাই করতে হবে, এবং স্ট্রং ওপিডের মধ্যে আমাদের হাতে আছে, বাংলাদেশে কি আছে? মরফিন আছে। মরফিন। 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 সো এখানে আমরা মরফিন প্লাস মাইনাস এনএসআইডি প্লাস মাইনাস প্যারাসিটামল প্লাস মাইনাস অ্যাডজুভেন্ট, এই 4টা ড্রাগ আমরা ইউজ করতে পারি। বি কেয়ারফুল দ্যাট যে কখনো স্টেপ 2 এবং স্টেপ 3 কে কখনো কম্বাইনলি ইউজ করা যাবে না। দ্যাট মিনস একটা উইক ওপিয়েড এবং স্ট্রং ওপিয়েড মানে মরফিন এবং ট্রামাডল কিন্তু কখনো একসাথে ইউজ করা যাবে না। যদি ইউজ করা হয় তাহলে কিন্তু একটা আরেকটার অ্যাকশনকে কিন্তু কাউন্টারঅ্যাক্ট করবে, ফলে আলটিমেটলি দুইটা কোনোটারই কিন্তু আমরা ভালো মতো অ্যাকশন পাবো না। ওকে। সো এটা হচ্ছে বেসিক যে ডাব্লিউএইচও 3 স্টেপ অ্যানালিসিস যেটা, সেটা। এখানে বুঝতে কারো কোথাও কোনো সমস্যা আছে কিনা? এটা ক্লিয়ার হয়েছে কিনা সবার কাছে? না জি স্যার, স্যার। বুঝতে পারছেন। ফাইন। এটা যদি হয় অ্যানালজেসিক ল্যাডার, তাহলে যে এটা আসলে পরবর্তীতে একটা ফোর্থ একটা স্টেপ প্রপোজ করা হয়েছে। দেখেন আগের 3টা স্টেপ ফলো করার পরও যদি পেইন না কমে, তাহলে আমরা 4 নম্বরে কিছু স্পেশালিস্ট মেজার আমরা নিতে পারি। যেমন কি বলা হচ্ছে এখানে, নিউরোমাস্কুলার ব্লকিং এজেন্ট আছে। যেমন ওই যে আমরা পড়েছিলাম যে অ্যানেস্থেটিক ড্রাগ গুলো ইউজ করা যেতে পারে, নার্ভ ব্লক, নিউরোলাইসিস, এগুলো করা যেতে পারে। বিদেশে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া পাম্প ইউজ করে, পিসিএ। 1 মিনিট। হ্যাঁ জামাল ভাই, তালা খোলা রেখে যান, আমি লাগাই দিব। এখানে ঝুলাই রেখে যান, এখানে আমার দরজায় ঝুলাই রেখে যান। ওকে। সো পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিস পাম্প হচ্ছে যে একটা পাম্পের মাধ্যমে যেমন মরফিন পাম্প, ওইখানে পাম্পের মধ্যে মরফিন দেওয়া আছে, ওটা কন্টিনিউয়াস একটা রেগুলার ট্রিপে যাবে। যদি কোনো কারণে পেশেন্টের পেইন বেড়ে যায়, তো বাটনে চাপ দিলে দরকার এক্সট্রা ডোজ শরীরের মধ্যে চলে আসবে। সো এরকম পাম্প ইউজ করা যায়, আর তার সাথে অ্যাডজুভেন্ট আছে। সো এগুলো হচ্ছে স্টেপ 4, যেটা এখনো প্রপোজড, এখনো এটা ডাব্লিউএইচও কিন্তু স্বীকৃতি দেয় নাই। সো এটা 4th স্টেপ। এবার চলে আসি আমরা একটু মরফিন নিয়ে এবার আলাপ করি। ছবিতে কি দেখা যায়, এগুলো কি জিনিস? কিসের ছবি এগুলা? পপি ফুল। পপি। প্ল্যান্ট। পপি ফুল। ফ্লাওয়ার। পপি। পপি রাইট। ফ্লাওয়ার। সো প্রথমে যেটা আছে পপির, পপির যদি আমরা কলি ধরি, পরেরটা পপি ফুল, এবং লাস্টে যেটা গোল্লাটা আছে সেটাকে বলা হচ্ছে পপি সিড। এখন মরফিন এখানে কিভাবে থেকে আসে? যে পপি সিডের গায়ে যে দেখা যায় যে ওই যে একটু রসের মতন বের হয়ে আছে, এটাই আসলে মরফিনের সোর্স। সো এখানে প্রতীকী ছবির মাধ্যমে দেখানো হচ্ছে যে পপি সিড থেকে এই যে রসটা বা র অপিয়ামটা কালেক্ট করা হয়। দেন এখান থেকে আমরা বিভিন্ন কেমিক্যাল অ্যানালিসিসের মাধ্যমে বিভিন্ন যে ওপিয়েট সাবস্টেন্স গুলো আছে, লাইক যেমন মরফিন, কোডিন বা বিভিন্ন যে সাবস্টেন্স গুলো আছে, সেগুলো অ্যানালাইজ করে বের করতে পারি। সেটা হচ্ছে যে কিভাবে পপি সিড থেকে বিভিন্ন ওপিয়েট সাবস্টেন্স গুলো আসছে।
এই ছবিটা দেখায় যে মরফিন বলতে গেলে সবসময় আমি এটা দেখাই, যদি অনেক পুরনো গ্রাফ, 2010 সালের গ্রাফ, যে এখানে একটা গ্লোবাল সারা বিশ্বব্যাপী মরফিন ইউজের উপর একটা গ্রাফ দেখানো হয়েছে। সো গ্রাফটা যদি আমরা দেখি, বলা হচ্ছে গ্লোবাল মিন, যে সারা বিশ্বব্যাপী ওই বছরে অন অ্যান এভারেজ পার পার্সনের ইউজ ছিল 5.99 মিলিগ্রাম পার মিলিগ্রাম, মানে মিলিগ্রাম পার ক্যাপিটা, মানে মানে মোটামুটি 6 মিলিগ্রামের মতো পার হেড। কিন্তু সেই জায়গায় দেখেন অস্ট্রিয়ার মতন দেশ যারা ইউজ করছে একদম টপে 122 মিলিগ্রাম পার ক্যাপিটা। আর বাংলাদেশ কই? বাংলাদেশ কত? শেষে স্যার, সবার শেষে। সবার শেষে মাটির তলে, তাই না? যে 0.05 জিরো পয়েন্ট মিলিগ্রাম জিরো পার ফাইভ ক্যাপ, 0.05 মিলিগ্রাম পার ক্যাপিটা, একেরও 100 ভাগের 1 ভাগ মতন, প্রায় 50 ভাগের 1 ভাগ। সো যেখানে আমাদের দেশে, বাংলাদেশে অলমোস্ট প্রতি বছরে 3 লাখের মতো ক্যান্সার পেশেন্ট থাকে, এবং যাদের মধ্যে 70 থেকে 80% রোগী মডারেট টু সিভিয়ার পেনে সাফার করে, যাদের মরফিন দরকার, সেখানে পার হেড 0.05 মিলিগ্রাম, মানে আমাদের যে নিড আছে সেখান থেকে কত কত দূরে আমরা রয়ে গেছি। ঠিক আছে? সো বুঝতে পারছেন যে বৈষম্যটা কত বেশি। এবং প্যালিয়েটিভ কেয়ারের অন্যতম একটা বড় চ্যালেঞ্জ বা বাধা হচ্ছে কিন্তু ইনএডুকেট অ্যাক্সেস টু এই মরফিন। এবং আমি এটা বলতে পারি যে 2010 থেকে এই 2025, এই 15 বছরে এসেও কিন্তু এখনো কিন্তু এই সিনারিওটা খুব বেশি কিন্তু চেঞ্জ হয় নাই। আচ্ছা, এবার সামনের দিকে যদি আগাই, এবার বাংলাদেশের মরফিন নিয়ে কথা বলি। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, যদি এক সাইড থেকে শুরু করি আমি, প্রথমে আসি ইনজেকশন মরফিন। একটাই প্রিপারেশন বাজারে আছে, অ্যাম্পুলে পাওয়া যায়, 1 ml এর মধ্যে 15 মিলিগ্রাম থাকে। এরপরে যেটা আছে সিরাপ, 100 ml এর সিরাপ পাওয়া যায়, যেখানে 1 চামচে 5 ml এ 5 মিলিগ্রাম করে থাকে, মানে 1 মিলিগ্রাম পার ml। দুই ধরনের ট্যাবলেট বাংলাদেশে পাওয়া যায়, একটা হচ্ছে 10 মিলিগ্রামের ট্যাবলেট, আর একটা হচ্ছে 15 মিলিগ্রামের ট্যাবলেট। এখন এই চারটা প্রিপারেশনের মধ্যে যেটা 15 মিলিগ্রামের ট্যাবলেট, সেটাই হচ্ছে এমএসএল রিটার্ড, বা আপনারা হয়তো ওই যে জি মরফিন এসএন নামে পান। সো এটা হচ্ছে রিটার্ড ফর্মুলেশন বা স্লো রিলিজিং ফর্মুলেশন। এর বাদে যেটা 10 মিলিগ্রামের ট্যাবলেট বা সিরাপ বা ইনজেকশন যেগুলো আছে, সেগুলো সবই হচ্ছে ইমিডিয়েট রিলিজ ফর্মুলেশন। মানেটা কি? যেটা সাস্টেন রিলিজ ট্যাবলেট আছে সেটা আপনার 12 ঘন্টা পর পর কাজ করবে, আর যেগুলো ইমিডিয়েট রিলিজ আছে এগুলা 4 ঘন্টা পর পর কাজ করবে। ওকে, এই জিনিসটা ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার। ইমিডিয়েট রিলিজ হচ্ছে ফাস্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে সাস্টেন রিলিজটা হচ্ছে স্লো অ্যাক্টিং। গেল। আমাদের বাংলাদেশে 6টা ফার্মাসিউটিক্যাল কোম্পানির মরফিন তৈরির লাইসেন্স আছে, কিন্তু এর মধ্যে শুধুমাত্র 2টা কোম্পানি মরফিন তৈরি করে। এর মধ্যে একটা হচ্ছে ইউনিমেড ইউনিহেলথ, আর একটা হচ্ছে আপনার গণস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালস। যেমন কালকে এক রোগীর মরফিন দিতে গিয়ে জানলাম যে এখন আসলে আমাদের দেশে মরফিনের ক্রাইসিস চলতেছে। কেমন? সে মরফিনের কাঁচামাল এখন এসে পৌঁছায় নাই। সো মরফিন আসলে একটা নার্কোটিক সাবস্টেন্স, তো এটা কিন্তু অনেক রেগুলেশন আছে। সো ইন্টারন্যাশনাল লেভেলের রেগুলেশন আছে, এবং দেশীয় লেভেলও আছে। সো এই জন্য মরফিন কিন্তু অনেক ধরনের প্রসেস, মানে রেগুলেটরি লিগাল প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু পাস হয়ে আসতে হয়। সো এই মুহূর্তে বাংলাদেশে মরফিনের ক্রাইসিস, যার কারণে 10 মিলিগ্রাম ট্যাবলেট এটা পাওয়া যাচ্ছে না, সিরাপও পাওয়া যাচ্ছে না, কারণ এগুলো বেশি ইউজ হতো, এখন পাওয়া যাচ্ছে না, শুধু 15 মিলিগ্রামটা অ্যাভেলেবল। হয়তো আরো 15-20 দিন পরে তখন হয়তো আবার অ্যাভেলেবল হবে। তো এখন এর মধ্যে 2টা কোম্পানি শুধু বানায়। এখন আবার হচ্ছে বাংলাদেশে 1200 ফার্মেসির কিন্তু মরফিন বিক্রি করার লাইসেন্স আছে, মানে ওপিওয়েড লাইসেন্স আছে। কিন্তু এই 1200 ফার্মেসির লাইসেন্স থাকলেও সব ফার্মেসি কিন্তু আবার মরফিন আপনার বিক্রি করে না। যদি করতো তাহলে কিন্তু বাংলাদেশের সব জায়গাতেই মোটামুটি কিন্তু মরফিন অ্যাভেলেবল পাওয়া যেত। এখন জিজ্ঞেস করতে পারেন লাইসেন্স থাকলে কেন করে না? নাম্বার এক কথা হচ্ছে, মরফিন তো আপনি চাইলেই বেচতে পারবে না, এটার মধ্যে কিছু লিগাল ঝামেলা আছে। নাম্বার টু কথা হচ্ছে, মরফিন কয়টা রুগী পায়? তো উনি দেখা যাবে যে মানে দেখা গেল 100 ট্যাবলেট দোকানে তুলছে, সারা বছরে তো 100 ট্যাবলেট বিক্রি হইলো না, পরে ওনার টাকাটাও নষ্ট হবে, ইনভেস্টমেন্ট নষ্ট যাবে। সেই কারণে সব ফার্মেসি কিন্তু মরফিন রাখে না। এই 2টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি যেগুলো অথেন্টিক, যেগুলো পাওয়ার জায়গা, যেমন ইউনিমেড ইউনিহেলথের যেটা ডিসপেন্সিং সেন্টার, সেটাকে বলা হয় বায়োমেড ফার্মা। এটা হচ্ছে আপনার যে ঢাকার আহ পান্থপথের সমরিতা হাসপাতাল, সেটার অপোজিটে বায়োমেড ফার্মা আছে। আর যেটা গণস্বাস্থ্য, সেটা আপনারা হয়তো অনেকে জানেন, ধানমন্ডি 6 নম্বর রোডের দিকে ওই যে ল্যাবের পাশে। এই দুটো হচ্ছে অথেন্টিক জায়গায়। তাছাড়া কিছু কিছু ফার্মেসিতেও পাওয়া যায়। এখন একটা লোককে যখন আপনি মরফিন আনতে দিবেন, ওকে যদি আপনি আনতে দেন, যে কথার কথা যে কাগজে লিখে দিলেন যে MSL-10 10টা নিয়ে এসো, আমরা যেমন নাপা 10টা আনতে দিই, ওরকম সেরকম আনলে জীবনও মরফিন আনতে পারবে না।
যেমন কালকে এক রুগীকে, আমার একটা হসপিটালে রুগী ভর্তি আছে, তো এখানকার হসপিটাল ডাক্তার হসপিটালের কাগজে লিখে দিয়ে পাঠাইছে, কিন্তু সেটা হবে না, যেহেতু আমার আন্ডারে ভর্তি হয়েছে আমার পার্সোনাল প্রেসক্রিপশনে লিখে দিতে হবে। তার মানে কি, একটা পেশেন্টকে মরফিন আনতে হলে আপনার প্রেসক্রিপশন প্যাডের মধ্যে, তো সেক্ষেত্রে আপনার ইয়ে করে দিতে হবে, কি বলে, উম, রোগীর নাম ধাম, ডায়াগনোসিস লিখে দিলেন, কি ডোজে মরফিন পাচ্ছে, কতটা মরফিন ট্যাবলেট বা ইনজেকশন বা সিরাপ দরকার সেটা, তার নিচে আপনার সিগনেচার, আপনার সিল, এবং বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার এটা লাগবে। সো তাহলে শুধুমাত্র মরফিন আনতে পারবে। এবং প্রতিবার মরফিন আনার জন্য রুগীকে কিন্তু অরিজিনাল প্রেসক্রিপশন জমা দিয়ে আসতে হবে। সো প্রত্যেকবার মরফিনের জন্য নতুন নতুন প্রেসক্রিপশন ইস্যু করা লাগবে কিন্তু। ওকে, ঠিক আছে, তাহলে এতটুকু ক্লিয়ার সবার কাছে? জি স্যার। নতুনরা যারা আছেন ক্লিয়ার হয়েছে? জি স্যার। হ্যাঁ, নতুনরা একটু আওয়াজ টাওয়াজ তুলেন, আমি তো খালি পুরানদেরই আওয়াজ শুনি খালি। আচ্ছা, সো মরফিন নিয়ে আমরা কেন কথা বলছি, কারণ মরফিনটাকে আমাদের বলা হচ্ছে প্যালিয়েটিভ কেয়ারের গোল্ডেন ড্রাগ, যেটা ফার্স্ট লাইন ওপিয়েট ফর মডারেট টু সিভিয়ার পেইন। সো অ্যানালজেসিস প্লেটে আলাপ করার সময় বলেছিলাম যে সিভিয়ার পেইনে মরফিন দেওয়া হয়, এখন আমি বলছি যে চাইলে আমরা মডারেট পেইনের ক্ষেত্রেও কিন্তু মরফিন স্টার্ট করতে পারি, লো ডোজে স্টার্ট করা যেতে পারে। মরফিনটা ওরালি দেওয়া যায়, ট্যাবলেট বা সিরাপ, রেক্টালি দেওয়া যায় মরফিন সাপোজিটরি থাকলে, প্যারেন্টেরালি দেওয়া যায়, যে ইঞ্জেকশন আছে আমাদের, আইভি দেওয়া যেতে পারে, সাবকিউটেনিয়াস পসিবল, বাট আইএম আমরা কখনো ইউজ করি না। এবং ইন্ট্রাথেকালি চাইলে সিএসএফ এর সাথেও মরফিন দেওয়া যেতে পারে। মরফিন যখন আমাদের শরীরে ঢুকে তখন এটা লিভারে গিয়ে মেটাবলিজম হয়, এবং আলটিমেটলি লিভার কিডনির মাধ্যমে এক্সক্রিশন হয়ে যায়। ডিউরেশন অফ অ্যাকশন বলেছি 4 ঘন্টা আর 12 ঘন্টা, ইমিডিয়েট রিলিজ আর সাস্টেন রিলিজ। এখন স্টার্টিং ডোজের যদি কথা বলি, যে আমরা একটা পেশেন্টে 5 থেকে 10 মিলিগ্রাম 4 আওয়ারলি দিয়ে শুরু করতে পারি। আর যদি বাচ্চাদের থেকে শুরু করতে চাই তাহলে ডোজটা মোটামুটি 0.1 থেকে 0.3 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে। একটা জিনিস মাথায় রাখতে হবে, যে আমরা যদি দেখা যায় যে পেশেন্টের পেইন কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে যদি মরফিনের ডোজ বাড়াতে চাই, তাহলে কিন্তু হুট করে ইচ্ছা মতন বাড়ানো যাবে না। আমি একদিনে ম্যাক্সিমাম 30 থেকে 50% পর্যন্ত ডোজ বাড়াইতে পারবো। মানে একটা পেশেন্ট যদি মরফিন ধরেন 3টা করে ট্যাবলেট খাচ্ছে 4 আওয়ারলি, তাহলে আমি পরের দিন বাড়ায় 3টা থেকে ম্যাক্সিমাম 50% বাড়ায়, মানে 4.5টা করতে পারবো 4 আওয়ারলি। চাইলে 5টা বা 6টা করা যাবে না। ক্লিয়ার, বোঝা গেছে এটা? জি স্যার। ওকে। মরফিনের মেকানিজম অফ অ্যাকশন যদি বলতে চাই, মরফিন যেটা আমাদের শরীরে যে ওপিয়েট রিসেপ্টর গুলো আছে, যেমন মিউকাপ্পা ডেল্টা, এটা আমাদের শরীরে অসংখ্য রিসেপ্টর আছে, স্কিন থেকে শুরু করে মিউকোজাল সারফেস, ব্রেন, স্পাইনাল কর্ড সব জায়গায় আছে। এখানে গিয়ে আমাদের যে পেইন পারসেপশনটা আছে সেটাকে ইনহিবিট করার মধ্যে অ্যানালজেসিক ইফেক্ট দেয়। এছাড়া মরফিনের আরো কিছু ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যেমন মরফিন মিওসিস, মানে চোখের পিপুলে কনস্ট্রিকশন করে, আমাদের রেসপিরেটরি ডিপ্রেশন করতে পারে, ডিপেন্ডেন্স তৈরি করতে পারে, এই জিনিসগুলো করতে পারে। মরফিনে হাইপোটেনশন করতে পারে, মরফিন ইন্ডুস ইচিং হতে পারে, নশে ভমিটিং হতে পারে, মরফিন খাইলে কিছু ফিলিং অফ ওয়েলবিং বা ইউফোরিয়া হয়। এছাড়া কাপ সারপ্রেশন, ভ্যাগাল স্টিমুলেশন করে ব্র্যাডিকার্ডিয়া ও কনস্টিপেশন, এবং কিছুটা সিডেশন বা হিপনোসিস করতে পারে। সো এই অ্যাকশন গুলোর উপর ভিত্তি করে আমরা যদি প্যালিয়েটিভ কেয়ার ইউজ করতে চাই, তাহলে কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি। সো ইন্ডিকেশনস অফ মরফিন ইন প্যালিয়েটিভ কেয়ার যদি বলি, সবার আগে যেটা বলতে হয়, নাম্বার 1, মরফিন সেন্সিটিভ মডারেট টু সিভিয়ার। একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা পেশেন্ট মডারেট টু সিভিয়ার পেইন নিয়ে আসলে যে মরফিন স্টার্ট করে দেবো তা না, কারণ সব পেইন কিন্তু আবার মরফিনের সেন্সিটিভ না। যেমন একটা পেশেন্ট যদি ব্রেন মেটাস্টেসিস নিয়ে আসে, তখন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের মরফিন ভালো কাজ করবে না, তখন তাদেরকে আমাদের কিন্তু স্টেরয়েড দিতে হবে। স্টেট মানে রেজড আইসিপির জন্য স্টেরয়েড দিতে হবে, সাথে লাগলে প্যারাসিটামল বা এনএসআইডি যোগ করতে হবে। আবার ধরেন যেগুলো গাটের যেগুলো স্পাজমোটিক পেইন হচ্ছে, সেখানে কিন্তু মরফিন পার্শিয়ালি সেন্সিটিভ, সো সেখানেও ফুল সেন্সিটিভ না কিন্তু। এছাড়া যেগুলো বলা হচ্ছে ডিসনিয়া বা ব্রেথলেসনেস, কাফ, ডায়রিয়া, এগুলো শুধুমাত্র প্যালিয়েটিভ কেয়ার সেটিং এর জন্য, অথবা টার্মিনাল স্টেজ পেশেন্টের জন্য, অথবা ডাইং পেশেন্ট বা এন্ড অফ লাইফের জন্য। সো টার্মিনাল ব্রেথলেসনেসের জন্য বা ক্যান্সার রিলেটেড ব্রেথলেসনেসের জন্য, ইনট্রাক্টেবল কাফ বা টার্মিনাল স্টেজের কাফ যদি হয়, ক্রনিক ডায়রিয়া ডিউ টু ক্যান্সার পেশেন্ট বা ক্যান্সার ট্রিটমেন্ট যদি হয়, তাহলে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমরা মরফিন ইউজ করতে পারি। যেগুলো আমাদের নর্মাল যে ডায়রিয়া বা নর্মাল কাফ বা অ্যাজমা, শ্বাসকষ্ট, সেই সব ক্ষেত্রে কিন্তু আমরা মরফিন ইউজ করব না। এটা যাতে সবার কাছে যাতে ক্লিয়ার আইডিয়া থাকে। এখন কথা আসতে পারে যে মরফিনের তো স্টার্টিং ডোজ আমরা বলেছি, বাট মরফিনের হাইয়েস্ট ডোজ কত? প্রথম কথা হচ্ছে যে মরফিনের হাইয়েস্ট ডোজ বলে কোনো কিছু নাই, কারণ মরফিনের কোনো সিলিং ইফেক্ট নাই।
তাহলে যতক্ষণ পর্যন্ত পেইন রিলিফ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি চাইলে ডোজ বাড়াতে পারেন। বাট এখানে কথা আছে, অবশ্যই আপনাকে এই কথাটা মানে মরফিন ইউজ করতে হবে জুডিশিয়াসলি এবং অ্যাপ্রোপ্রিয়েটলি। প্রপার ইন্ডিকেশন ছাড়া যদি মরফিন আপনি যদি বাড়াইতে থাকেন ডোজ, তাহলে একটা দুইটা ট্যাবলেট খেলে কিন্তু মরফিনের টক্সিসিটি হয়ে যাওয়ার চান্স থাকে। এক মিনিট একটু ধরেন। কে? হ্যাঁ বলেন। না, নেই নাই। দেন। সময় চলে গেছে? হ্যাঁ। পনেরো, পনেরো, 15 মিনিট। কে আছে কে? আচ্ছা। তাড়াতাড়ি এসে দিয়ে দেন, ঠিক আছে। হ্যাঁ, যে জিনিসটা বলছিলাম যে আমরা মরফিনের ডোজ বাড়াতে পারবো যদি যখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেশন থাকবে। যেমন একটা পেশেন্টের যদি ক্যান্সার পেইন, লাইক ধরলাম তার টিউমারের জন্য ব্যথা হচ্ছে, বোন মেটাসিসের জন্য ব্যথা হচ্ছে, এসব জায়গায় যদি আমরা মরফিন বাড়াই তাহলে বাড়ালে ঠিক আছে। কিন্তু ধরেন একটা পেশেন্টের সাইকোলজিক্যাল পেইন হচ্ছে, আপনি সেটা বুঝতে পারেন না, আপনি মনে করছেন তার ফিজিক্যাল পেইনের কারণে হচ্ছে, সেই জায়গায় যদি আপনি মরফিন বাড়াইতে যান তাহলে কিন্তু পেশেন্টের কিন্তু ওভারডোজ বা টক্সিসিটি হওয়ার চান্স থাকবে। একটা নন ম্যালিগন্যান্ট পেশেন্ট, হয়তো ধরলাম যে রিউমেটয়েড আর্থ্রাইটিসের পেশেন্ট, এই এই ধরনের, বা একটা পেশেন্ট হয়তো ট্রমার কারণে পেইন পেয়ে আসছে, আপনি তাকে মরফিন দেওয়া শুরু করলেন। তো সেখানে যদি আপনি যদি কশাস না হন তাহলে কিন্তু ইভেন অল্প ডোজে কিন্তু পেশেন্টের টক্সিসিটি ডেভেলপ করে যেতে পারে। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা পেশেন্টকে আমরা মরফিন কিভাবে স্টার্ট করব। সো মরফিন স্টার্ট করতে গেলে আমাদের প্রথমে দেখতে হবে যে পেশেন্টটা ব্র্যান্ড নিউ পেশেন্ট কিনা, মানে মরফিন নেই কিনা, মানে আগে কখনো মরফিন পায়নি। তো তাকে আমরা মরফিন ট্রায়ালের মাধ্যমে শুরু করতে পারি অথবা লো ডোজে স্টার্ট করতে পারি, যেমন 5 বা 10 মিলিগ্রাম দিয়ে শুরু করে তারপর ডে বাই ডে আমরা অ্যাডজাস্ট করে আস্তে আস্তে বাড়াতে পারি। এবং যখনই আমরা অ্যাকুট পেনের ক্ষেত্রে হ্যান্ডেল করবো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমরা ইমিডিয়েট রিলিজ ফর্মুলেশন দিয়ে ইউজ করবো, মানে 5 মিলিগ্রামের, সরি 10 মিলিগ্রামের ট্যাবলেট অথবা সিরাপ, অথবা যেখানে ইনজেকশন লাগবে সেখানে ইনজেকশন ইউজ করতে পারি। তবে যেহেতু বাংলাদেশে সব জায়গায় মরফিন অ্যাভেলেবল না, অনেক জায়গায় 10 মিলিগ্রাম অ্যাভেলেবল থাকে না, 12 মিলিগ্রাম 15 মিলিগ্রামটা অ্যাভেলেবল থাকে। সো এই জন্য বাংলা মেথড মানে মডিফাইড মেথড, যে চাইলে অন্য কোনো উপায় না থাকলে তবে না, তখন আমরা হয়তো আমাদের 50 মিলিগ্রাম দিয়ে স্টার্ট করা লাগতে পারে। কিন্তু আইডিয়াল হচ্ছে অবশ্যই যেটা ইমিডিয়েট রিলিজ ফর্মুলেশন সেটা দিয়ে শুরু করা। মরফিন স্টার্ট করার ক্ষেত্রে একটা কাজ ফরজ। কি ফরজ কাজ? সেটা হচ্ছে অবশ্যই কিন্তু মরফিনের সাথে আমাদেরকে একটা ল্যাক্সেটিভ প্রেসক্রাইব করতে হবে। সো ইউজুয়ালি আমরা মরফিনের সাথে আমরা বিসাকোডিল, যেটা ট্যাবলেট ডুরালেক্স, সেটা প্রেসক্রাইব করে থাকি, কারণ মরফিন কিন্তু সিভিয়ার কনস্টিপেশন করতে পারে। এটা গেল। তারপর হচ্ছে মরফিন ইন্ডুস নশিয়া ভমিটিং হতে পারে। সো এই ক্ষেত্রে আমাদের যেটা হচ্ছে ড্রাগ অফ চয়েস, সেটাকে বলা হচ্ছে হ্যালোপেরিডল। বাজারে অন্য যে ড্রাগ লাইক ডমপেরিডন, মেটোক্লোপ্রোমাইড, এমিস্টেট, অনডাইনসেট্রন, প্যালোনোসেট্রন, প্যালোক্সি, এইসব ড্রাগ কিন্তু কাজ করবে না, কারণ ওপিড ইন্ডিউসড নোশিয়া এন্ড ভমিটিং এর ড্রাগ অফ চয়েস হচ্ছে হ্যালোপেরিডল। সো আমরা যদি লো ডোজে 1.5 মিলিগ্রাম করে যদি রাতে 1 সপ্তাহের জন্য দিই, এরপরে কিন্তু 7 দিন পরে কিন্তু এই বমি আর হবে না, বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আরেকটা জিনিস, যখন আমরা একটা পেশেন্টকে মরফিন স্টার্ট করব তখন আমাদের কিন্তু পেশেন্টকে অবশ্যই বলে দিতে হবে যে মরফিনের কারণে কিন্তু আপনার কিছুটা ঘুম হতে পারে, ড্রাউজিনেস হতে পারে। যে রুগী হয়তো সারাক্ষণ একটু ঘুম ঘুম ভাব থাকবে, কিন্তু আপনি হয়তো ডাক দিলে বা গায়ে হাত দিলে উঠে যাবে। এটা যদি না বলে দেয় তাহলে কি হবে, রুগীর লোক এটা ঘুমের ওষুধ মনে করে অতিরিক্ত ঘুম হচ্ছে ভেবে ওষুধ বন্ধ করে দিতে পারে। এবং আরেকটা যেটা হচ্ছে ব্রেক থ্রু পেইন, যেটা আমরা পেইন অ্যাসেসমেন্টের সময় আলাপ করেছিলাম যে ব্রেক থ্রু পেইন কি কি কারণে হয়, 3 কারণে। সো এটাই যে ব্রেক থ্রু পেইন যদি হয় সেটা আমাদের খেয়াল রাখতে হবে, এবং তখন সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাডিকুয়েটলি যে এক্সট্রা ডোজ বা যা লাগে সেটা আমাদের দিতে হবে। সো এটা হচ্ছে আমরা একটা পেশেন্টকে কিভাবে মরফিন দিই। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। স্যার এখানে হচ্ছে যারা আগে মরফিন পায় নাই হ্যাঁ। ওদেরকে হচ্ছে এই লো ডোজ দিয়ে শুরু করা হবে। তো হুম। যাদের হচ্ছে মরফিন আগে থেকে পাইছে ওদের ব্যাপারে কিভাবে স্টার্ট করবে? এখন যারা মরফিন আগে থেকে পেয়েছে, সো আমাদেরকে তখন মরফিন ইকুইভ্যালেন্স হিসাব করতে পারে, যে তখন আমাদেরকে কনভার্সন করে দেখতে হবে সেটা ইকুইভ্যালেন্ট পর্যন্ত কেমন। আমি একটা রাফ একটা হিসাব দিয়ে বোঝাই, এগুলো আসলে আমি লেকচারে রাখিনি, অত ডিপে যাইনি আমি। যেমন ধরেন একটা পেশেন্ট ট্রামাডল পাচ্ছে, ধরেন একটা ট্রামাডল একটা পেশেন্ট 100 মিলিগ্রাম 3 আওয়ারলি পাচ্ছে, তাহলে কত মিলিগ্রাম পাচ্ছে টোটাল ট্রামাডল? 300। 800, থ্রি, সরি 800। আমি ভুল বলেছি, 3 আওয়ারলি না, সরি,
এইটা অনলি পাচ্ছে, দিনে 3 বেলা করে পাচ্ছে। ট্রামাডল তো এইটা অনলি দিই আমরা 100 মিলিগ্রাম, এটা 300। অনলি পাই 300। তো এই রুগীটা ডেইলি টোটাল ডোজ অফ ট্রামাডল পাচ্ছে 300 মিলিগ্রাম। এখন ট্রামাডল এবং মরফিনের রেশিও হচ্ছে 10:1, মানে ট্রামাডল 10 হলে মরফিন 1, মানে মরফিন ট্রামাডল থেকে 10 টাইমস মোর পোটেন্ট। তাহলে যদি হয় তাহলে 300 ট্রামাডল ইজ ইকুইভ্যালেন্ট টু মরফিন কত হবে? 30 মিলিগ্রাম। 30। 30 মিলিগ্রাম। তার মানে পেশেন্ট অলরেডি মোটামুটি 30 মিলিগ্রাম মরফিন ইকুইভ্যালেন্স কিন্তু পাচ্ছে। এখন যদি এই ডোজে, এই 300 মিলিগ্রামে যদি পেশেন্টের পেইন কন্ট্রোল না থাকে, তখন যদি আপনি বাড়াতে চান, তখন পেশেন্ট অলরেডি 30 পাচ্ছে ধরে নিয়ে আপনি তারপর থেকে শুরু করবেন। আমি কি জিনিসটা বুঝাইতে পারছি আপনাদের? জি জি স্যার। স্যার। জি স্যার। ঠিক আছে, জিনিসটা হচ্ছে এরকম। সো রোগী যদি আগে ফেন্টানিল পায় তখন এরকম কনভার্ট করে নিতে হবে, মেথাডন পাইলে সেরকম কনভার্সন করে নিতে হবে। সো এরকম কনভার্সন টেবিল আছে যে মরফিন ইকুইভ্যালেন্স দেখার জন্য। সো সেভাবে কনভার্সন করে নিয়ে তখন তারপরে আমরা তার সেভাবে স্টার্ট করতে পারি। ঠিক আছে, আচ্ছা। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই? ওকে। এখন মরফিন রিলেটেড যদি আমরা সাইড এফেক্ট বলি, আমরা সাইড এফেক্ট বললে নিচের দিকে যেগুলো আছে যে রেসপিরেটরি ডিপ্রেশন, অ্যাডিকশন, ডিপেন্ডেন্স, এগুলোর কথা আমরা সবার আগে বলি। বাট না, মরফিনে যদি সাইড এফেক্ট জিজ্ঞেস করা হয় একেবারে 4টা কথা বলবেন। নাম্বার 1 ড্রাউজিনেস, কনস্টিপেশন, নশিয়া, ভমিটিং। এর বাইরে যেগুলো আছে হাইপারটেনশন, ব্রঙ্কোস্পাজম, স্পেশালি রেসপিরেটরি ডিপ্রেশন, অ্যাডিকশন, ডিপেন্ডেন্স, টলারেন্স যেগুলো আছে, এগুলা যদি আপনি মরফিন অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করে থাকেন তাহলে কিন্তু এগুলো কখনো হবে না কিন্তু। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু কখনো হবে না আপনার। সো মেইনলি সাইড এফেক্ট বলে কিন্তু ওই 4টার কথা বলবেন, যে ড্রাউজিনেস, কনস্টিপেশন, নশিয়া, ভমিটিং, সেই জিনিসগুলো গেল। রিলেটিভ কন্ট্রাইন্ডিকেশন, মরফিন খুবই সেফ একটা ড্রাগ যদি আপনি ঠিক মতন ইউজ করতে পারেন। স্পেশালি সেরকম কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। যদি রেনাল ফেলার থাকে তাহলে আমাদেরকে সেভাবে তার ডোজ অ্যাডজাস্ট করে নিতে হবে। ধরেন আমরা সাধারণত কি করি যে মরফিন তখন হয়তো 4 আওয়ার্লির বদলে 6 আওয়ার্লি অথবা 8 আওয়ার্লি দিই। স্টার্টিং ডোজ যতটুকু আসার কথা তার থেকে হয়তো 50% দিয়ে শুরু করি। সো এইভাবে জিনিসটা করে থাকি। আর মরফিনে হাইপার সেন্সিটিভিটি আমি আজ পর্যন্ত এখনো পাইনি। যদি সেরকম ট্রু হাইপার সেন্সিটিভিটি পাওয়া যায় তাহলে আমাদেরকে হয়তো ওপিয়েড রোটেশন, মানে অন্য ওপিয়েড দিয়ে তখন আমাদেরকে শুরু করা লাগবে। সেগুলো হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন। সো এই ছিল মরফিন নিয়ে আলাপ। সো মরফিন নিয়ে আর কারো কোনো কোয়ারি আছে কিনা? ওকে, কোয়ারি নাই, ঠিক আছে। কারো যদি কোয়ারি না থাকে তাহলে নেক্সট আগে যাই আমি। আমরা কথা বলেছিলাম অ্যাডজুভেন অ্যানালজেসিক নিয়ে। অ্যাডজুভেন অ্যানালজেসিকের মধ্যে কি ড্রাগের এক্সাম্পল দিয়েছিলাম? অ্যান্টিকনভালসেন্ট, অ্যান্টিডিপ্রেসেন্ট, অ্যান্টিকনভালসেন্ট, মাসল রিল্যাক্সেন্ট। রাইট। সো অ্যান্টিডিপ্রেসেন্ট এই ড্রাগটা বাজারে কেন আসছে? কিসের চিকিৎসার জন্য আসছে বাজারে? ডিপ্রেশন। এক্স্যাক্টলি। সো ডিপ্রেশন ট্রিটমেন্টের জন্য অ্যান্টিডিপ্রেসেন্ট বাজারে আসছে। অ্যান্টিকনভালসেন্ট কিসের চিকিৎসার জন্য বাজারে আনা হয়েছে? সিজার কনভালসেন্ট, ডিসঅর্ডার। সিজার কনভালশনের ডিসঅর্ডার। জন্য, কনভালশন বা সিজার ডিসঅর্ডার, এক্স্যাক্টলি। বিসফসফোনেটের এক্সাম্পল দেন দেখি। জলিড্রোনিক অস্টিওপোরোসিস এর ট্রিটমেন্ট। অ্যাসিড, হ্যালোডোনেট, অস্টিওপোরোসিস। তারপর জলিড্রোনিক অ্যালান, অ্যাসিড। এক্স্যাক্টলি অ্যালান্ডোনিক বা জোলেটিনিক্স, যেটা বলেছেন যে অস্টিওপোরোসিসের ট্রিটমেন্টের জন্য বাজারে এসছে। কিন্তু এইগুলার প্রাইমারি মানে এগুলো হচ্ছে তাদের প্রাইমারি ইন্ডিকেশন ইউজের। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা পেইনফুল কন্ডিশনে যদি আদার অ্যানালজেসিকের সাথে যদি এগুলোকে ইউজ করি তাহলে এগুলো আমাদের ব্যথা কমাতে সাহায্য করে। যেমন আমরা অ্যান্টি ডিপ্রেসেন্ট, অ্যান্টি কনভালসেন্ট এগুলো আমরা নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে ইউজ করতে পারি। অ্যান্টি স্পাজমেটিক যেগুলো আছে কোলিকি পেনের ক্ষেত্রে ইউজ করতে পারি। বিসফসফোনেট যেটা মেইনলি অস্টিওপোরোসিসের চিকিৎসা ব্যবহারের কথা, কিন্তু আমরা প্যালিয়েটিভ কেয়ারে ইউজ করি যাদের বোন মেটাস্টাসিস আছে তাদের ক্ষেত্রে। তাহলে সেটা বোনি পেইন কমাতে এবং ফার্দার স্কেলেটাল ইভেন্ট প্রিভেন্ট করতে আমাদেরকে হেল্প করে। স্টেরয়েড যেটা মেইন অ্যাকশন হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাকশন, কিন্তু আমাদের যদি ইন্ট্রাপ্যান নিউরোপ্যাথি হয় তাহলে সেক্ষেত্রে পেইন কমাতে অথবা ইডিমা কমাতে হেল্প করে। মাসল রিল্যাক্সেন্ট এরকম মাসল স্পাজম কমাতে হেল্প করে। এনএমডিএ রিসেপ্টর ব্লকার, এটার এক্সাম্পল হচ্ছে কেটামিন। কেটামিন হচ্ছে একটা ড্রাগ, শর্ট জি এর ড্রাগ এক ধরনের। সো এটা আমরা এখানে নিউরোপ্যাথিক পেনের ক্ষেত্রে কিন্তু আমরা ইউজ করতে পারি। তাহলে অ্যাডজুভেন অ্যানালজেসিক গুলা কি দাঁড়ালো? যে দিজ আর দ্য ড্রাগস উইথ এ প্রাইমারি ইন্ডিকেশন আদার দেন পেইন, বাট দে হ্যাভ অ্যানালজেসিক প্রপার্টিজ ইন সাম পেইনফুল কন্ডিশন। ক্লিয়ার হয়েছে সবার কাছে? জি স্যার। ওকে, ফাইন। তাহলে আমরা অ্যানালজেসিকের যে বিভিন্ন টাইপগুলো আছে সেগুলো নিয়ে কথা বললাম। যদি একটু সামারি করি, একটু যদি মনে করাই দিই,
প্রথম কথা হচ্ছে কখনো আমরা দুইটা এনএসআইডি একসাথে ইউজ করব না। পার্ট চাইলে প্যারাসিটামলকে কিন্তু এনএসআইডির সাথে কম্বাইন করা পসিবল। প্যারাসিটামলের হাইস্ট ডোজ হচ্ছে 4 গ্রাম, মানে হচ্ছে 1000 মিলিগ্রাম 6 আওয়ারলি। যখন আমরা স্টেরয়েড বা এনএসআইডি ইউজ করবো তখন আমরা কিন্তু পিপিআই কে প্রোফাইলাক্সিস হিসেবে ইউজ করবো গার্ড প্রোটেকশনের জন্য। আমরা স্টেপ 2 এবং 3 এর কথা যদি বলি, দুইটা স্টেপে কিন্তু স্টেপ 1 কে অ্যাড করা যাবে, মানে নন ওপিয়েট যেটা প্যারাসিটামল আর এনএসআইডি ছিল সেটা কিন্তু আমরা সব স্টেপে ইউজ করতে পারবো। কিন্তু কখনোই আমরা স্টেপ 2 এবং স্টেপ 3 কে একসাথে কখনো আমরা কম্বাইন করবো না। আচ্ছা, আর যেটা বলা হচ্ছে ওপিওয়েডের, এগুলো যদি আমরা প্রপারলি ইউজ করি তাহলে এগুলো আপার লিমিট বলে কিছু নেই। বাট একটা ওপিওয়েড প্রেসক্রাইব করার সময় আমাদের কিন্তু ফরজ কাজ হিসেবে অবশ্যই কিন্তু ল্যাক্সেটিভ ইউজ করার কথা মাথায় রাখতে হবে। এবং মরফিন ইনডোজ যদি নশিয়া ভমিটিং হয় তাহলে আমাদের ড্রাগ অফ চয়েস হচ্ছে হ্যালোপেরিডল। প্রথম 3-4 দিন বা 7 দিন দিলে পরে সেটা কন্ট্রোল হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল মিনি অ্যানালজেসিক নিয়ে আচ্ছা। কথাবার্তা। ওকে, এরপর আমরা যদি বলি যে পার্টটা বাকি আছে, এরপর এটা হচ্ছে নিউরোপ্যাথিক পেইন। সো নিউরোপ্যাথিক পেইনে আমরা অলরেডি আলাপ করেছি গতদিন যে নিউরোপ্যাথিক পেইনটা হচ্ছে যখন আমাদের এটা হচ্ছে ডিজিজ অফ সোমাটোসেন্সরি নার্ভাস সিস্টেম, মানে একটা নার্ভের যখন ফ্রি নার্ভ এন্ডিংস বাদ দিয়ে তার অন্যান্য যে পার্ট থেকে আছে অ্যারাইজ করে, তাহলে সেটা হয়ে যায় নিউরোপ্যাথিক পেইন। এখন নিউরোপ্যাথিক পেইনের কি কি এক্সাম্পল সেগুলো আমরা পড়েছি। এখন কথা হচ্ছে আহ নিউরোপ্যাথিক পেইনের টাইপ। আমি এটাকে টাইপ বলবো না, আসলে এখানে আসলে একটা ফ্লো চার্টের মাধ্যমে যদি আমি দেখি, এটা কি গতদিন দেখিয়েছিলাম? না গতদিন স্যার। কি না স্যার, এটা হয়নি? না নাই, স্যার, আচ্ছা, না স্যার এটা দেখি ঠিক আছে। দেখিনি। এটা হচ্ছে মেনলি নিউরোপ্যাথিক পেইনটা আমরা ডায়াগনোসিস করবো কিভাবে। সো একটা পেশেন্ট ধরে আমাদের কাছে পেইন নিয়ে আসলো। পেইন নিয়ে আসার পরে আমরা দেখলাম যে নিউরোপ্যাথিক পেইনের ক্যারেক্টারটা কেমন। যে নিউরোপ্যাথিক পেইনের ক্যারেক্টারটা ইউজুয়ালি হতে পারে কেমন, বার্নিং, টিংলিং, তারপর হচ্ছে ধরেন নিডল প্রিকিং, মানে যেটা বাংলায় লোকরা বলে যে জ্বালাপোড়া করছে, শিনশিন করছে, পিন পিন করছে, শুয়ের মতন ঘাই দিচ্ছে। হ্যাঁ, এই ধরনের ক্যারেক্টার গুলো যদি বলে, এক। 2 নম্বর হচ্ছে পেশেন্টের যদি ব্যাকগ্রাউন্ডে এমন কোনো ডিজিজ আছে যেটা এই ধরনের নিউরোপ্যাথিক পেইন করতে পারে, লাইক পেশেন্টের প্রলং ডায়াবেটিস আছে, অথবা পেশেন্টের ধরলাম ম্যালিগনেন্সি আছে যেখান থেকে বোন মেটাস্টেসিস হয়ে সেটা নার্ভের উপর চাপ দিয়ে নিউরোপ্যাথিক পেইন করতে পারে, অথবা পেশেন্টের রিসেন্টলি হার্পিস ডেভেলপ করেছে। সেরকম যদি ব্যাকগ্রাউন্ড কোনো ডিজিজ থাকে, ওই ধরনের পেইনের ক্যারেক্টার থাকে, এবং ওই পেইনটা আসলে নিউরো অ্যানাটমিক্যালি মানে পেইন ডিস্ট্রিবিউশন আছে, যে আমরা ডার্মাটম পড়েছি না, সো ডার্মাটম অনুযায়ী ডিস্ট্রিবিউশনটা মেলানো যায়। So, এইগুলো যদি থাকে আমাদের হিস্ট্রিতে তাহলে আমাদের সেটা হচ্ছে পসিবল নিউরোপ্যাথিক পেইন। এটা গেল আমাদের হিস্ট্রি। হিস্ট্রি পরে আমরা পেশেন্টকে এক্সামিন করলাম, এক্সামিন করে দেখলাম যে পেশেন্টের যে কিছু সেন্সরি ডেফিসিট আছে অথবা মোটর ডেফিসিট আছে। তাহলে হিস্ট্রি আর এক্সামিনেশন যখন একসাথে পেয়ে গেলাম, পজিটিভ পেয়ে গেলাম, তাহলে সেটা বলে যাবে প্রবাবল নিউরোপ্যাথিক পেইন। তারপর যখন আমরা টেস্ট করলাম, টেস্ট করে নার্ভ কন্ডাকশন স্টাডি করলাম, অথবা পেশেন্ট হয়তো ব্র্যাকেল প্লেক্সাস এমআরআই করে দেখছি সেখানে নার্ভে টিউমার ইনফিল্ট্রেশন আছে, অথবা নার্ভ বায়োপসি করেছি সেখানে দেখা যাচ্ছে টিউমার ইনভেট করে গেছে, তাহলে যখন সবগুলোই পজিটিভ হয়ে যাচ্ছে, হিস্ট্রি, এক্সামিনেশন, ইনভেস্টিগেশন, তখন সেটা হয়ে যাচ্ছে আমাদের ডেফিনেট নিউরোপ্যাথিক পেইন। সো আমরা এইভাবে হচ্ছে নিউরোপ্যাথিক পেইনটা ডায়াগনোসিস করতে পারি। এখন ম্যানেজমেন্টের কথা বললে ডাব্লিউএইচওর এই যে এইখানে যে আমি প্রোটোকলটা দেখাচ্ছি স্টেপ ওয়াইজ, সেটা আসলে ডাব্লিউএইচওর না, এটা হচ্ছে আমাদের রবার্টো অ্যাক্রসের বইতে আছে। সো রবার্টো অ্যাক্রসের বইয়ে যেটা মানে যেটা আমরা প্যালিয়েটিভ কেয়ারের জন্য ফলো করে থাকি, সো সেখানে বলা হচ্ছে যে একটা পেশেন্ট নিউরোপ্যাথিক পেইন নিয়ে আসলে সবার প্রথমে আমরা তাকে অ্যামিট্রিপ্টিলিন অথবা গাবাপেন্টিন দিয়ে শুরু করব। তারপর আমরা মোটামুটি 3 দিন পর পর তার রেসপন্স অনুযায়ী ডোজ বাড়াতে থাকি। ডোজ বাড়ানোর পর যদি পেশেন্টের পেইন ইমপ্রুভ না করে তাহলে স্টেপ 2 থেকে আমরা এই দুটিকে কম্বাইন করে দিব, করলাম। তারপর ওয়েট করলাম, তারপর যদি পেইন না কমে স্টেপ 3 থেকে আমরা অ্যামিট্রিপ্টিলিনকে ঠিক রেখে গাবাপেন্টিনকে চেঞ্জ করে অন্য যে অ্যান্টি এপিলেপটিক ড্রাগ আছে লাইক সোডিয়াম ভ্যালপ্রোয়েট অথবা কার্বামাজেপিন সেটা দ্বারা আমরা রিপ্লেস করতে পারি। তারপরেও যদি পেইন না কমে স্টেপ 4 গিয়ে বলেছে যে স্পেশালিস্ট মেজার যেগুলো আছে, যেমন কেটামিন ইউজ করতে পারি, ইন্টারভেনশনাল যে অ্যানাস্থেশিয়া, নার্ভ ব্লক, এপিডুরাল অ্যানালজেসিয়া, সেই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, সো এটা হচ্ছে 4 স্টেপ ট্রিটমেন্ট অফ নিউরোপ্যাথিক পেইন, বাট ইট ইজ নট বাই ডাব্লিউএইচও, ইট ইজ গিভেন ইন বুক অফ রবার্ট ভাইক্রস। ক্লিয়ার সবার কাছে? জি স্যার। ওকে, তাহলে আমাদের পেইন ম্যানেজমেন্ট নিয়ে আলাপ শেষ। কয়েকটা কথা বলি যে আমরা পেইন ম্যানেজমেন্ট করতে গেলে বিভিন্ন ধরনের ব্যারিয়ার আমাদের সামনে আসে যদি আমরা এইভাবে ভাগ করি, পেশেন্টের রিলেটেড, মেডিকেশন রিলেটেড, হেলথ ওয়ার্কার বা সিস্টেম ব্যারিয়ার কি হতে পারে। সো পেশেন্টের কথা হচ্ছে যে পেশেন্টের ঠিক মতন ওষুধ খায় না, নন কমপ্লায়েন্স তো আছেই,
অনেক সময় দেখা যায় পেশেন্টের এক্সপেকটেশন যদি খুব বেশি হয়, তাহলে কখনো তাদের পেইন যে রিলিফ হচ্ছে বা পেইন কমতেছে সেটা নিয়ে অ্যাডিকুয়েট স্যাটিসফ্যাকশন আসবে না। সেই জন্য কমিউনিকেশনটা ঠিক হতে পারে। ফাইন্যান্সিয়াল ইস্যুর কারণে অনেক সময় মেডিকেশন কিনতে পারে না। বিভিন্ন কোমরবিডিটিস থাকতে পারে, যে ক্যান্সারের সাথে ধরেন ডায়াবেটিক নিউরোপ্যাথি আছে, তখন অ্যাডিকুয়েট পেইন কন্ট্রোল না হতে পারে। অনেক সময় পেশেন্ট ঠিক মতো রিপোর্ট করতে পারে না। কিছু কুসংস্কার আছে, সোশ্যাল কিছু ইস্যু থাকতে পারে, ফ্যামিলি সাপোর্ট যদি ঠিক মতো না থাকে, তাহলে পেশেন্টের পেইন ঠিক মতো কন্ট্রোল না হতে পারে। নলেজ, এডুকেশন লেভেল, এই জিনিসগুলো, লোকেশন রিমোট এরিয়াতে যদি হয়, যেমন ধরেন কক্সবাজারে আপনার মরফিন, আপনাদের ওখানে রুগীরা মরফিন পায় না, সো এগুলো বিভিন্ন পেশেন্ট রিলেটেড ফ্যাক্টর আছে। ড্রাগের যেটা একটু আগে আমি এক্সাম্পল বললাম যে এখন 10 মিলিগ্রাম বাংলাদেশে পাওয়া যাচ্ছে না, সো নন অ্যাভেলেবিলিটি, বা কক্সবাজারে মরফিন নাই, ঠিক মতন সাপ্লাই পাওয়া যাচ্ছে না। ড্রাগের কোয়ালিটি যদি ঠিক না হয়, ড্রাগ যদি খুব এক্সপেন্সিভ হয়, যেমন ফেন্টানিল প্যাচ, সাইড এফেক্টের ব্যাপার স্যাপার, তারপর হচ্ছে আপনি ড্রাগ দিয়ে আসলেন কিন্তু আসলে হয় আপনার কিভাবে ডোজিং দিতে, ড্রাগ প্রেসক্রাইব করতে হবে সেটা আপনি জানেন না, আবার রুগী কেমনে খেতে হবে সেটা রুগী ঠিক মতন সেই নলেজটা পায় নাই। ড্রাগ ড্রাগ ইন্টারাকশন হইতে পারে। হেলথ ওয়ার্কারদের ক্ষেত্রে যে আমাদের যথেষ্ট পরিমাণ প্যালিয়েটিভ কেয়ার ওয়ার্কার নাই, ঠিক আমাদের দেশীয় কোনো গাইডলাইন নেই, আমাদের পেইন ম্যানেজমেন্ট অ্যাসেসমেন্ট রিলেটেড যথেষ্ট নলেজ গ্যাপ রয়েছে। আমাদের হেলথ ওয়ার্কারদের মধ্যে বিভিন্ন কুসংস্কার আছে, ওপিওফোবিয়া আছে, এবং পেইন ম্যানেজমেন্টের জন্য যে আমরা যে যথাযথ জায়গায় রেফারেল পাঠাবো, সেই রেফারেল সিস্টেম আমাদের মধ্যে গড়ে ওঠে না। বিভিন্ন সিস্টেমিক ব্যারিয়ার আছে, যেমন ট্রান্সপোর্টেশনের ফ্যাসিলিটির অভাব, ঠিক মতন অ্যাক্সেস পাওয়া যায় না, ড্রাগ পলিসি নাই, প্যালিয়েটিভ কেয়ার পলিসি, ন্যাশনাল স্ট্র্যাটেজি কিছুই নাই। সেই জিনিসগুলো বিভিন্ন কিন্তু আমাদের ব্যারিয়ার আছে। আবার অনেক সময় কেয়ার গিভার যারা ফ্যামিলি মেম্বার আছে তাদের মধ্যে চ্যালেঞ্জ আছে, যেমন তাদের মধ্যে ভয় কাজ করে, বিভিন্ন কুসংস্কার, কালচারাল রিলিজিয়াস বিলিফ এগুলো কাজ করে। তবে তারা আসলে এই রোগীটাকে মরফিন ঠিক মতো খাওয়াতে পারবে কিনা, তাদের সেই দক্ষতা নিয়েও অনেক সময় প্রশ্ন থেকে যায়। তারপর তাদের লিমিটেড নলেজ এবং স্কিল পেইন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেই জিনিসটা থাকবে। সো অনেক সময় রুগী, ডাক্তার বা নার্সের সাথে ঠিক মতন কমিউনিকেশন হয় না, হয় আমরা ঠিক মতন করি না, বা তারা হয়তো সেই কমিউনিকেশনটা নিতে পারে না, বা যেটা রেগুলারলি যেটা করা উচিত ছিল সেই জিনিসটা আর কন্টিনিউ হয়ে ওঠে না, পোর কমিউনিকেশন। তারপর এছাড়া হইতে পারে যে একটা ঘরের মধ্যে তার রুগীটা পেইনে কন্ট্রোল, কষ্ট পাচ্ছে, কিন্তু সে পেইন নিয়ে ঠিক মতন রিপোর্ট করছে না। মরফিন রুগীকে খাওয়াইতে ভয় পাচ্ছে, কারণ মরফিন নিয়ে বিভিন্ন কুসংস্কার আছে। সো এই ধরনের বিভিন্ন জিনিসগুলো আছে যেগুলো কেয়ার গিভারদের মধ্যে থাকতে পারে। সো এই ধরনের যে ব্যারিয়ার গুলো আছে এগুলো ওভারকাম করার জন্য আমাদেরকে কিন্তু পেইনের জন্য আমরা বিভিন্ন ভ্যালিডিটি যে পেইন টুল গুলো আছে সেগুলো আমরা ইউজ করতে পারি, যেগুলো আমরা গতদিন আলাপ করেছি। আমরা মাল্টি ডাইমেনশনাল ইভালুয়েশন করতে হবে, কারণ আমরা কনসেপ্ট অফ টোটাল পেইন বলেছি, সো আমাদের ফিজিক্যাল, সাইকোলজিক্যাল, সোশ্যাল, স্পিরিচুয়াল সবগুলো দেখতে হবে। কোমোরবিডিটিস গুলো আমাদের খেয়াল রাখতে হবে এবং রেগুলার ফলো আপ করতে হবে। ম্যানেজমেন্ট অফ ক্যান্সার পেনের জন্য আমাদের যেগুলো ইন্টারন্যাশনাল গাইডলাইন আছে, যেমন আজকে আমি ডাব্লিউএইচও গাইডলাইন নিয়ে কথা বলেছি, এরকম এনসিসি গাইডলাইন আছে, আমেরিকান পেইন সোসাইটির গাইডলাইন আছে, সেগুলো করতে পারি। সো অ্যাপ্রোপ্রিয়েট আমরা অ্যানালজেসিক ইউজ করছি কিনা, ডোজিং ঠিক আছে কিনা, সেগুলো যে বলেছিলাম অ্যাটেনশন টু ডিটেল, সেটা আমাদের করতে হবে, রেগুলার মনিটর করতে হবে। যদি সাইড ইফেক্ট হয় সেগুলা আমাদের কিন্তু আমাদের ট্রিট করতে হবে। তারপর যে পেশেন্ট এবং ফ্যামিলি মেম্বারদেরকে কিন্তু ঠিক মতো এডুকেট করতে হবে, তাদের অ্যাডভোকেট সাইকোসোশ্যাল সাপোর্ট দিতে হবে। দরকার হলে তাদেরকে পেইন ডায়েরি মেনটেন করার কথা বলতে হবে, যাতে পরবর্তী ডাক্তার কাছে আসলে সেটা দেখে বুঝতে পারে যে তার পেইন ফ্লাকচুয়েশন কখন কি কারণে হচ্ছে। তারপর আমাদের আমাদের যারা আছে, আমরা কলিগরা যারা আছি, ডাক্তার এবং নার্স, এদেরকে ঠিক মতন স্কিল ডেভেলপমেন্টের জন্য রেগুলার লেকচার দেওয়া, কন্টিনিউয়াস মেডিকেল এডুকেশন, রাউন্ডে আলাপ সালাপ, ট্রেনিং এর ব্যবস্থা করা, সেই জিনিসগুলো করতে হবে। লাস্টলি যেটা বলা হচ্ছে যে সিস্টেম রিলেটেড যে ব্যারিয়ার গুলো আছে সেগুলো করার জন্য মেইনলি যেটা ন্যাশনাল লেভেলে কাজ করা, পলিসি মেকিং, অ্যাডভোকেসি, স্ট্র্যাটেজিক প্ল্যান, সেগুলো করা, এবং একই সাথে যেটা প্যালিয়েটিভ কেয়ার সার্ভিস বাড়ানো এবং ওপিওয়েডের অ্যাক্সেসটাকে অ্যাভেলেবল করতে হবে। সো এই ছিল হচ্ছে মানে পেইন রিলেটেড বা ওপিওয়েড রিলেটেড ব্যারিয়ার কি কি হতে পারে এবং সেগুলোর পসিবল ইয়েগুলো কি কি সলিউশন হতে পারে। এবার আসি আমরা একটু নেক্সট জাস্ট এই কয়েকটা কেস সিনারিও আছে সেগুলো দিয়ে শেষ করবো, একটু দ্রুত দেখে ফেলি। ওই যে একটু আগে সবার প্রথমে যে দেখেছিলাম ওই চারটা কেস সিনারি, মারিয়ার কথা বলছিলাম, 44 বছরের, ওই যে ইউটেরাস সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট, যার 11 এবং 8 বছরের দুইটা ছোট বাচ্চা আছে। এখন তার লো ব্যাক পেইন হচ্ছে, পেলভিক রিজনে, এবং লেফট লেগে পেইন হচ্ছে, লেফট লেগে পেইন। তার হচ্ছে মডারেট পেইন, যে 5 আউট অফ 10, ঠিক আছে, এর আগে কোনো পেইন ছিল না। এখন তার পায়ের যে পেইনটা আছে সেটাকে উনি বলছেন যে টিংলিং, পিনস অ্যান্ড নিডল সেন্সেশন হচ্ছে, ওকে, এবং শার্প একিং সেন্সেশন ইন লোয়ার অ্যাবডোমেন, ব্যাকেও এরকম হচ্ছে। যদি উনি হাঁটতে যান অথবা বাথরুমে যান তার ব্যথাটা বেড়ে যায়। তিনি জানেন যে তার ক্যান্সার আছে,
এবং তার মনের মধ্যে চিন্তাটা কাজ করছে যে আসলে বাকি জীবনটা উনি কিভাবে কাটাবেন। এখন পর্যন্ত উনি পেইনের জন্য কোনো ট্রিটমেন্ট পান নাই। এখন বলেন দেখি তার মধ্যে তার পেইনটা কি ধরনের পেইন। আমরা 4টা সিনারিওতে আইডেন্টিফাই করার চেষ্টা করব যে এই পেইনটা কি ধরনের। এটা মাইল্ড, মডারেট, সিভিয়ার, কি ধরনের পেইন? মডারেট পেন। মডারেট পেইন। এটা অ্যাকুট না ক্রনিক পেইন? ক্রনিক পেন। acute ক্রনিক পেন। ক্রনিক। অ্যাকিউটলি বলছেন? অ্যাকিউট অনসেট কিন্তু পেন তো ক্রনিক স্যার। হিস্ট্রিটা কয়দিনে বলেছে? এটা সম্ভবত 8 weeks এর কথা বলেছে, ক্রনিক পেইনই হওয়ার কথা। আচ্ছা, আরেকটা আছে, এটা কোন ধরনের পেইন? নসিসেটিভ না নিউরোপ্যাথিক না কিরকম? নিউরোপ্যাথিক স্যার। নিউরোপ্যাথিক পেন। শুধু নিউরোপ্যাথিক পেইন বলেছেন। পেশেন্টের যে এইখানে যে এই লাইনটার মধ্যে কথাটা আছে যে লো ব্যাক পেইন আছে, পেলভিক পেইন আছে, সেটা কি ধরনের পেইন? লো ব্যাক পেইন। নসিসেপ্টিক। তাহলে তার মধ্যে 2 ধরনের পেইনই কিন্তু আছে, তাই না? আর এটা ক্যান্সার পেইন না নন ক্যান্সার পেইন? ক্যান্সার। ক্যান্সার পেইন। ক্যান্সার পেন। তাহলে এই পেশেন্টের পেইনটা হচ্ছে মডারেট। আচ্ছা, অ্যাকুট বলছে, আমার যতটুকু মনে পড়ে 3 মাসের নিচে হিস্ট্রি হলে মনে হয় সেটা অ্যাকুট পেইন। যেহেতু এটা 2 মাস হয়েছে হিস্ট্রি, এই জন্য মনে হয় অ্যাকুট বলছে। হ্যাঁ, 3 মাসের পরে গেলে ক্রনিক। তাহলে দেখেন, এটা মডারেট পেইন, অ্যাকুট পেইন, ক্যান্সার রিলেটেড পেইন এবং মিক্সড পেইন এখন আছে। এখন বলেন দেখি এই পেশেন্টের জন্য নন ফার্মাকোলজিক্যাল ফার্মাকোলজিক্যাল কি অপশন আমরা করতে পারি, দিতে পারি? নন ফার্মাকোলজিক্যাল কি কি করতে পারি? ঝটপট বলে ফেলেন। আমরা স্যার ফিজিওথেরাপি স্যার টেন্স ইউজ করতে পারি নিউরোপ্যাথিক পেনের জন্য এখানে। হুম। আর হট কম্প্রেশন দিতে পারি। আর হিপ প্যাড ম্যাসাজ। ওকে, ঠিক আছে। আর ফার্মাকোলজিক্যালের মধ্যে? স্যার মডারেট পেনের জন্য উইক অপিওয়েড দিব, প্লাস ও মাইনাস প্যারাসিটামল, প্লাস ও মাইনাস অ্যানাসিড অ্যান্ড হুম। অ্যাডজুভেন্ট। কি অ্যাডজুভেন্ট ইউজ করবেন এখানে? স্যার এখানে অ্যামিট্রিপটালিন। নিউরোপ্যাথিক পেনের জন্য হুম। অ্যামিট্রিপটালিন দেওয়া যায়। আর আর কি কি অপশন আছে? গাবাপেন্টিন। নিউরোপ্যাথিক পেন বলেছেন, ঠিক আছে, কিন্তু তার যে লো ব্যাক পেনটা হচ্ছে বোনমার্স এর জন্য, সেখানে যদি আমি অ্যাডজুভেন্ট ইউজ করতে চাই, সেক্ষেত্রে কি? বিসফসফেট ওষুধ দিতে পারি। ফসফনিক। বিসফসফোনেট, এক্স্যাক্টলি তাই। বাট নন ফার্মাকোলজিক্যাল বলতে গিয়ে আপনারা কখনো রিঅ্যাসুরেন্স, এডুকেশন সেগুলো কথা কেউ বললেন না কিন্তু। সো প্রথমে কিন্তু ডিসকাশন মারিয়ার সাথে যে কেন তার এই ব্যথাটা হচ্ছে, কি জন্য আহ ব্যথা বাড়তেছে, সেই জিনিসটা এক্সপ্লেন করা, তাকে সাইকোলজিক্যাল এবং স্পিরিচুয়াল সাপোর্ট দিতে হবে। তার মধ্যে যে ভয়গুলো আছে, যেমন আমরা বলেছিলাম যে কিন্তু তার মধ্যে কিন্তু কিছু ওরিস কাজ করছে যে উনি বাকি জীবন কিভাবে কাটাবে। সো সেগুলো জানতে হবে। লাগলে মারিয়ার ফ্যামিলিকে ইনভলভ করতে হবে। তারপর আপনার যেটা বলছেন যে ওয়ার্ম প্যাকের কথা বলেছেন, সেটা ম্যাসেজ হইতে পারে, পজিশনিং, তারপর বিভিন্ন ডাইভার্সন থেরাপি যেমন মাইন্ডফুলনেস, রিল্যাক্সেশন, এগুলো কথা বলেছেন। ফার্মাকোলজিক্যালের মধ্যে কি আছে? আপনার ট্রামাডল বলেছেন, দ্যাটস ওকে, সেটাও রাইট। আবার আমি কি বলেছিলাম যে মডারেট টু সিভিয়ার পেনে, মানে মডারেট পেনে কিন্তু চাইলে মরফিনও আমরা স্টার্ট করতে পারি, তাই না, লো ডোজে। সো ট্রামাডলের স্যার বদলে চাইলে লো ডোজে মরফিনও স্টার্ট করা যেতে পারে। তাহলে এখানে ওরা ট্রামাডলের বদলে মরফিন বলছে, তার সাথে প্যারাসিটামল, এনএসআইডি, অ্যামিট্রিলিন, গাবাভেন্টিন, এগুলো সবই আছে, এবং সাথে বিসফসফোনেটের কথা আপনারা বলেছেন। ওকে, ঠিক আছে, বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এরপরে আসি, যেটা আমরা পড়েছিলাম যে ড্যানিয়েলের কথা, 74 বছরের রুগীটা, যার হচ্ছে পোস্ট অপারেটিভ পেশেন্ট, যার বাউল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনের জন্য সার্জারি হয়েছিল। সো আপনি তাকে পোস্ট অপারেটিভ পিরিয়ডে দেখতে গেলেন, গিয়ে দেখলেন সিভিয়ার পেইন হচ্ছে তার, এবং তার বাউল অবস্ট্রাকশনের কজটা মেইনলি ছিল অ্যাডহেশনের কারণে। হয়তো আগে তার কোনো কারণে কোলেসিস্টেক্টমি হয়েছিল, সেটার কারণে অ্যাডহেশন হয়ে তখন এই ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হয়েছে। এখন আপনি তার পেইন অ্যাসেস করে দেখলেন যে তার রেস্টে পেইন 5/10, কিন্তু যখন বসতে বা যায় বা কাশি দিতে যায় তখন তার পেইন 8/10 হয়ে যাচ্ছে। আচ্ছা, আহ তার পেইনটা আগে থেকে ছিল, অপারেশনের আগেও ছিল, কিন্তু পেইনটা এত বেশি খারাপ ছিল না, এখন অপারেশনের পরে আরো বেড়ে গেছে। তো এই পেশেন্টের পেইনটা কিরকম পেইন মনে হচ্ছে? নসিসেপ্টিক পেন। সিভিয়ার। সিভিয়ার সিভিয়ার, নসিসেপ্টিক। নসিসেপ্টিভ, অ্যাকুট না ক্রনিক? অ্যাকুট। অ্যাকিউট। ক্যান্সার না নন ক্যান্সার? নন ক্যান্সার। নন নন ক্যান্সার। ক্যান্সার। নন ক্যান্সার। তাহলে সিভিয়ার, অ্যাকুট, নন ক্যান্সার, নসিসেপ্টিভ, গ্রেট, একেবারে 100-তে 100। তাহলে এই পেশেন্টে কিভাবে হইতে পারে ম্যানেজমেন্ট নন ফার্মাকোলজিক্যাল আর ফার্মাকোলজিক্যালে? নন ফার্মাকোলজিক্যাল কি কি করতে পারি? স্যার রিঅ্যাসুরেন্স। ওকে,
কাউন্সিলিং, হুম, আচ্ছা। রিল্যাক্সেশন টেকনিক শেখানো, পোস্ট সিম্পল সার্জিক্যাল হ্যান্ড। সাইটে কি কম্প্রেশন দিয়ে তো স্যার লাভ নাই, কোল্ড কম্প্রেশন, হট না, কম্প্রেশন ব্যথাটা তো তো লাভ নাই আসলে স্যার। এখানে পেটের ভিতর হচ্ছে, এখানে আহ সম্ভবত না, ওরা কি বলছে দেখতে হবে। সম্ভবত না। আর এখানে তো উন্ডের উপরে আমরা করতে পারবো না, সাইড দিয়ে হয়তো দিলে দেওয়া যেতে পারে। অবশ্যই স্যার, অন্যের উপরে তো করি না আমরা। আচ্ছা, আর একটা ফার্মাকোলজিক্যাল কি অপশন আছে, কি কি দিতে পারি? স্যার মরফিন দিব, আর অ্যান্টিস্পাজমোটিক। 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 ওকে, সো তাইলে নন ফার্মাকোলজিক্যাল আছে, প্রথমে হচ্ছে এক্সপ্লেনেশন, কেন তার ব্যথা আগের তুলনায় এখন বেড়ে গেল সেটা। তারপর সে অ্যাক্টিভ লিসেনিং, যে সে কি চায়, ভয় ভীতি কি চাচ্ছে সেগুলা। সো একটা যেহেতু কাশি দেওয়ার সময় তার যে ব্যথাটা বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ব্রেস বা ইয়ে হচ্ছে ইয়েগুলা, ওই যে অ্যাবডোমিনাল বেল্ট, সেগুলো আমরা ইউজ করতে পারি। ঠিক আছে। তারপর উনি বিছানা থেকে কিভাবে উঠবে, কিভাবে শ্বাস নেবে, সেগুলো টেকনিক আমরা শেখাতে পারি। আচ্ছা, দরকার হলে ফিজিওথেরাপিস্টের একটা আমরা ইয়ে নিতে পারি, যে কনসালটেশন নিতে পারি, যে মুভমেন্টটা তার কিভাবে করলে ভালো হবে সেই জিনিসটা। এবং তার ফ্যামিলির সাথে কমিউনিকেশন করাটা ইম্পর্টেন্ট এখানে। ওষুধের মধ্যে যেটা হচ্ছে, আমরা এখানে মরফিনের কথা বলা হয়েছে। সো সো এখানে আইএম কথাটা ভুল, আইএম আমরা দিব না। আহ, এটা আইভি অথবা সাবকিউটেনিয়াস লাগলে দেওয়া যাবে। আর যখন রোগী মুখে খেতে পারবে, তখন আমরা সেটাকে ওরাল মরফিনে কনভার্ট করে দিব। আমরা স্টুল সফটওয়্যার ইউজ করতে হবে, কারণ বেড বাউন্ড পেশেন্ট পোস্ট সার্জারিতে কিন্তু কনস্টিপেশন ডেভেলপ করতে পারে, এবং মরফিন দিলেও সেটা হবে, কিন্তু সেটা প্যারাসিটামল দিতে পারি আমরা। আর যদি কোনো কন্ট্রাইন্ডিকেশন না থাকে, তাহলে কিন্তু আমরা চাইলে এনএসআইডি বা এনএসআই, মানে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন, এটাও চাইলে ইউজ করা যেতে পারে। ঠিক আছে। তার মানে স্টেপ 3 ড্রাগগুলো, যেহেতু এটা নসিসেটিভ পেন, এখানে নিউরোপ্যাথিক কোনো যে অ্যামিট্রিপ্টোলাইন, গাবাপেন্টিন, এগুলো কিন্তু ইউজ নাই। ওকে, এরপরে দেখি যে বাচ্চা পেশেন্টটা নিয়ে আমরা দেখেছিলাম টমি, যার অ্যাপেন্ডিসেক্টমি, ওই যে বার্স্ট অ্যাপেন্ডিক্সের পরে অপারেশন হয়েছিল, ল্যাপারটমি হয়েছিল। আচ্ছা, এখন সো যে অপারেশন হয়েছে, অপারেশনের পরে যখন অ্যানেস্থেসিয়া ইফেক্ট চলে গেছে, তখন বাচ্চাটা সজাগ এবং বলতেছে যে তার পেটের ভিতরে ব্যথা হচ্ছে, এবং সাইড টু সাইড ঘুরতে গেলে তার ব্যথা লাগতেছে। এই ব্যথাটা কয়েক ঘন্টা ধরে হচ্ছে। গেল শেষ শেষ শেষ। এবং তার বাচ্চাটা যখন পেন স্কেল ইয়ে করা হলো, ফেজেস পেন স্কেল দিয়ে করা হলো, করে দেখা যাচ্ছে তার পেন স্কেল হচ্ছে 8/10। তাহলে এটা কি ধরনের পেন? সিভিয়ার অ্যাকিউট নসিসেপ্টিভ পেইন, এবং নন ক্যান্সারাস পেন, তাই না? নন ক্যান্সারাস। তাহলে এই বাচ্চার ম্যানেজমেন্টের জন্য আমরা কি করব? নন ফার্মাকোলজিক্যাল, নন ফার্মাকোলজিক্যাল কি করব? স্যার রিঅ্যাসুরেন্স, এক্সপ্লেনেশন, ডিসকাশন করব। হুম, স্যার 7 বছরের বাচ্চাকে অ্যাকচুয়ালি কাউন্সিলিং কতটুকু করা যাবে? ও তো ব্যথা হলে তো কান্নাকাটি করবে। প্রথম কথা হচ্ছে কাউন্সিলিং টার্মটা দিয়ে আপনি কি বোঝাতে চান? আপনার মানে আমরা যত সহজে কাউন্সিলিং টার্মটা ইউজ করি, আমি জানি না এটা আসলে এত অহরহ ইউজ করা উচিত কিনা, কারণ কাউন্সিলিং আমার কাছে মনে হয় এটা সাইকোথেরাপিস্ট বা সাইকোলজিস্টের। এক মিনিট স্যার, যে সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্টের যে ইয়া আছে, সেক্ষেত্রে আহ জন্য আমি ওটা স্পেশাল ইয়ে মনে করি আর কি। সো সব জায়গায় কাউন্সিলিং টার্মটা ইউজ না করে কমিউনিকেশন বলা উচিত আমার কাছে মনে হয়। সো আপনি তো এক্সপ্লেনেশন করতে পারেন, তাকে তো রিঅ্যাসুরেন্স দিতে পারেন, তাই না? সেই জিনিসটা করা যেতে পারে। তারপর বাচ্চা মানুষের ক্ষেত্রে আমরা ডিস্ট্রাকশন করতে পারি, তার মন ভোলানোর জন্য খেলা বা এই ধরনের জিনিসগুলো, না? এটা করতে পারি। আচ্ছা, পেনের জন্য আমরা কি ড্রাগ দিতে পারি তাকে এক্ষেত্রে? আইভি মরফিন, সাবকিউটেনিয়াস। আইভি বা সাবকুটেনিয়াস মরফিন দিতে পারি। মরফিন ছাড়া আর কোনো কিছু? মরফিন ছাড়া আর কিছু? এখানেও স্যার অ্যান্টিস্পাজমোটিক দিতে পারেছি। অ্যান্টিস্পাজমোটিক, ওকে ফাইন। আর কিছু দেওয়া যায় না? স্যার প্যারাসিটামল, অ্যান্টাসিড। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই, সেগুলো দিতে পারি। ওকে, তো সিভিয়ার অ্যাকুট নন ক্যান্সার নন সিসেপ্টিভ, ঠিক আছে। তাহলে একটা হচ্ছে রিঅ্যাসুরেন্স, তারপর হচ্ছে টমির মধ্যে কি ভয় কাজ করতেছে, ওর মনে কোনো কোশ্চেন আছে কিনা সেগুলা। ওই যে ডিস্ট্রাকশনের কথা বললাম, যে টিভি দেখা, খেলা, ভিডিও গেম, এগুলো করতে পারি। তার ব্রিদিংটা স্লো ব্রিদিং যাতে হয়, কারণ যাতে পেটের উপর চাপ না পড়ে, সেই ধরনের ট্রেনিং দিতে হবে। হ্যাঁ, যেমন একটা বলছে যে একটা, যে ধরেন একটা হালকা একটা খেলনা, ধরেন একটা বল তার পেটের উপর রেখে আস্তে আস্তে শ্বাস নিতে বললাম, তারপর তুমি দেখো এটা যে
কিভাবে এটা উঠতেছে নামতেছে, মানে ডিস্ট্রাকশনের মাধ্যমে তার ব্রিদিংটাকে স্লো করানো, সেই জিনিসটা হইতে পারে। এবং সাথে ফিজিওথেরাপিস্টের একটা কনসালটেশন, যে তার মুভমেন্টে কিরকম সেফ মুভমেন্ট হতে পারে। ড্রাগসের মধ্যে সো মরফিন দিতে পারে আমরা সাবকিউটেনিয়াস, এবং যখন তার ওরাল হবে সেক্ষেত্রে আমরা তাকে ওরাল অপিডে সুইচ করতে পারি, সাথে এনএসআইডি প্যারাসিটামল এগুলো দেওয়া যেতে পারে। লাস্ট একটা চলে আসি, লাস্ট যেটা নিয়ে আমরা কথা বলেছিলাম, যে জনের যে ইয়েটা ছিল, যে অ্যাম্পুটেশনের পরে ক্রনিক লেগ পেন হচ্ছে, যেটা আপনারা বলেছিলেন যে ফ্যান্টম লিম্ব সিনড্রোম। তো সেখানে তার পেন স্কোরটা দেখা যাচ্ছে 6/10, এবং তার ইলেকট্রিক শক লাগ পেন হচ্ছে, যে যে জায়গাটায় পা, মানে তার যে পাটা নাই, অ্যাবসেন্ট যে লেগের জায়গাটা, সেখানে তার পেনটা হচ্ছে। এবং তার কাছে মাঝে মধ্যে মনে হয় যে তার পাটা কেউ আগুনের উপর রেখে দিচ্ছে, এমন জ্বলা জ্বলতেছে। স্পেশালি রাতে এটা বেশি হয়, এবং যার কারণে জন আগে রোড ওয়ার্কার, মানে রাস্তায় কাজ করতো, হয়তো রাস্তা মেরামত, পিচ ঢালাই এগুলো কাজ করতো, এখন আর সে কাজও করতে পারে না। এখন সে ম্যারিড, এবং তার বেশ বড় বাচ্চাও আছে। আচ্ছা, এখন এই পেইনটা কি ধরনের পেইন? কি ধরনের পেইন? মডারেট না সিভিয়ার? মডারেট পেন, 6। মডারেট পেইন। আচ্ছা, তারপর এটা অ্যাকুট না ক্রনিক? ক্রনিক নিউরোপ্যাথিক। ক্রনিক নিউরোপ্যাথিক পেইন। আচ্ছা, তাহলে এই পেইনটা দেখা যাচ্ছে মডারেট ক্রনিক নন ক্যান্সার নন নসিসিটিভ, মানে নিউরোপ্যাথিক পেইন। এক্স্যাক্টলি তাই, যা যা বলেছেন। সো ট্রিটমেন্ট অপশন কি আছে কে? নন ফার্মাকোলজিক্যাল আর ফার্মাকোলজিক্যাল? স্যার কিছু বলেন। এটা এক্সপ্লেন করতে হবে পেশেন্টকে এটা কেন হচ্ছে, রিঅ্যাসিওর করতে হবে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনের ক্ষেত্রে, রাইট। তারপর ড্রাগের ক্ষেত্রে কি ড্রাগ ইউজ করবেন নিউরোপ্যাথিক পেইনে? অ্যামিডিপটিলিন অর গাবাপেন্টিন। রাইট। সো তাহলে একটা হচ্ছে এক্সপ্লেনেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে পেইনটা কেন হচ্ছে। নাহলে ওই যে আশিক যেমন বলছিল, তার মধ্যে কিছু ভৌতিক বিশ্বাস বা অন্ধবিশ্বাস কাজ করতে পারে। সো তাকে রিয়েশনস করতে হবে। অনেক, মানে অনেকে, যেটা হচ্ছে অনেক মানুষই তার এই পেনকে কিন্তু অবিশ্বাস করবে, যে সে চাপা মারতেছে, তো তার তো পায় নাই, আবার ওইখানে ব্যথা হয় কেমনে। সো আপনি যে তাকে বিলিভ করতেছেন তার পেনটা যে রিয়েল, সেটা তাকে অ্যাসিওর করতে হবে। এবং তার পায়ে ওখানে যদি প্রস্থেসিস মানে আর্টিফিশিয়াল পা লাগানো যায় কিনা সেটা, মোবিলিটির জন্য এইড ইউজ করা, যেমন ধরেন ওয়াকিং স্টিক ইউজ করা যেতে পারে। এবং তার অ্যাক্টিভিটিস এর জন্য, সে তো রোড ওয়ার্কার করবে না, করতে পারবে না, কিন্তু বসে কোনো কাজ করতে পারে, এমন তার হয়তো অকুপেশনাল রিহ্যাবিলিটেশন আপনি হেল্প করতে পারেন। ওষুধের মধ্যে মেনলি অ্যামিট্রিপ্টিলিন, গাবাপেন্টিনের কথা বলা হয়েছে। সো এই ছিল 4টা সিনারিও। এই আজকের প্রেজেন্টেশন শেষ করার আগে এই স্লাইডটা আমরা বলি, পুরোনোরা তো দেখেছেন, নতুনদের উদ্দেশ্যে বলি যে আমরা একটা পেশেন্টের হয়তো, যে পেশেন্টটা 2 সপ্তাহ পরে মারা যাবে, তার হয়তো মৃত্যুটাকে আমরা ঠেকাতে পারবো না, কিন্তু এই 14 দিন তার যে জার্নিটা আছে, তার কিন্তু এই পেইন, স্পেশালি পেইনের মতন এরকম সাফারিং গুলো কমায়, আর এই সময়টাকে কিন্তু আমরা তাকে রিলিফ দিতে পারি, যাতে তার কোয়ালিটি অফ লাইফটা ইমপ্রুভ হয়, তার যাতে ডেথটা যাতে পিসফুল ডেথ হয়, এবং সে পর্যন্ত যে বেঁচে থাকা, সেটাও যাতে সুন্দর হয়। দ্যাট মিনস নট অনলি ডাইং ওয়েল, অ্যাজ ওয়েল এস লিভিং ওয়েল। ওকে, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ স্যার। কারো কোনো কোয়ারিজ আছে আর? স্যার, ফ্যান্টাম পেন ইউজুয়ালি পেশেন্টের মধ্যে কতদিন থাকতে পারে আফটার অ্যাম্পুটেশন? এইটা তো কঠিন কোশ্চেন করলেন, এটা আমার নিজেরও জানা নাই কতদিন থাকতে পারে। এটা আমার জানা নাই যে স্পেসিফিক এমন কোনো অ্যান্সার আছে কিনা, নেটে একটু সার্চ করে দেখে নিয়েন। আমি অবশ্য পাইনি, মানে এরকম কোনো পেশেন্ট ডিল করিনি এখনো। স্যার, স্যার, আমরা মরফিনটা আইএম দিই না, এটার হুম কারণটা যদি একটু হুম। বলতো স্যার। আমরা, ওটা এমন কোনো কারণ না, কোনো ইনজেকশনে আমরা আইএম দিই না প্যালিয়েটিভ কেয়ারে, কারণ পেইনফুল ড্রাগ, মানে আইএমটা পেইনফুল না। তা জি আমাদের স্যার। রুগীদেরা ব্যথা কমাইতে গেলে উল্টা আবার আরেকটা ব্যথা দেবেন কি জন্য? এক নাম্বার টু, 2 নম্বর, আমাদের পেশেন্ট গুলো হচ্ছে ক্যাকেকটিক, এদের তো মাসেল মাসে থাকে না, আপনি আইএম দিবেনটা কোন জায়গায়? তিন, একটা পেশেন্টে যদি আপনার 4 আওয়ারলি করে যদি আইএম দেওয়া শুরু করেন, আপনারা যদি একদিন দিয়ে কেমন লাগবে আপনার? 4 ঘন্টা পর পর আপনার সুই দিয়ে গুতাইতেছি। খারাপ লাগতেছে। ঠিক আছে, তো এইসব কারণে নট অনলি মরফিন, আমরা সব ধরনের আইএমই আমরা প্যালিয়েটিভ কেয়ারে অ্যাভয়েড করি। জি আর স্যার। কিছু? এনি স্যার আমার কোয়ারিজ? একটা কোয়েশ্চেন ছিল, মরফিন ঢাকায় আপনি বলছেন যে 2টা জায়গায় পাওয়া যায়, চিটাঙ্গে কোথায় পাওয়া যায় বলতে পারবেন স্যার?
ওই যে বললাম যে নট অনলি দুইটা জায়গা, যে বলছি যে বাংলাদেশে 1200 ফার্মেসি আপনার রেজিস্টার্ড আছে। এখন কোন কোন ফার্মেসি রাখে এটা তো আর আমি স্পেসিফিক্যালি বলতে পারবো না। সো চিটাগাং ট্রাই করে দেখেন কোথায় কোথায় পাওয়া যায়। স্পেশালি যেগুলো হসপিটাল এরিয়ার কাছে ফার্মাসি গুলো বা বড় ফার্মেসি আছে সেখানে খুঁজে দেখতে পারেন, ঠিক আছে? ধরেন চিটাগাং মেডিকেল বা বড় প্রাইভেট হসপিটাল গুলোর আশেপাশে ওইসব জায়গায়। প্রবলেম হচ্ছে কি, দেখা যাবে মরফিন পাইলেও আপনি ম্যাক্সিমাম টাইমে 15 মিলিগ্রামটা পাচ্ছেন, সাস্টেন লিস্টে থাকে, কিন্তু 10 মিলিগ্রাম বা অন্য যেগুলো খুব কম রাখে, সেটা একটা প্রবলেম। আর একটু সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন বায়োমেড ফার্মের ব্রাঞ্চ পুরো ঢাকার বাইরে যেন আর কোথায় কোথায় যেন আছে, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। যে সিলেট বা চিটাগাংয়ে মনে হয় বায়োমেড ফার্মের ব্রাঞ্চ থাকতে পারে। সো একটু নেটে সার্চ দিয়ে বা যদি ইউনিমেড ইউনিহেলথের কারোর মাধ্যমে যোগাযোগ হয় একটু খোঁজ দিয়ে দেখতে পারেন। ওকে, আর কিছু? ওকে, তাহলে আর কারো যদি কোনো কোয়ারিজ না থাকে তাহলে আমরা আজকে এখানে সেশনটা শেষ করি। সো আজকে আমরা পেইন ম্যানেজমেন্ট নিয়ে আলাপ করলাম, ডিফারেন্ট নন ফার্মাকোলজিক্যাল টেকনিক্স, ফার্মাকোলজির মধ্যে WHO প্রিন্সিপালস এবং অ্যানালিসিস ল্যাডার, তার সাথে মরফিন সহ অন্যান্য অ্যানালিসিস গুলো নিয়ে আলাপ করেছি। আমরা নিউরোপ্যাথিক পেইন নিয়ে কথা বলেছি, পেইনের যে ম্যানেজমেন্টের যে বিভিন্ন ব্যারিয়ার এবং পসিবল সলিউশন সেগুলো নিয়ে কথা বলেছি, এবং 4টা কেস সিনারিও দিয়ে সেখানে পেইন ম্যানেজমেন্ট কেন দরকার এবং কিভাবে করা যেতে পারে সেগুলো নিয়ে আমরা কথা বলেছি। সো ইন এ নাটশেল ইট ওয়াজ অ্যাবাউট পেইন ম্যানেজমেন্ট টুডে। ওকে, দেখা হবে সামনের সেশনে। ঠিক আছে, ভালো থাকেন সবাই। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ ওকে, স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়েলকাম এভরিওয়ান, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। হুম, হুম।